কাছে আসার মৌসুম। নুসরাত সুলতানা সেজুতি। পর্ব 21 থেকে 25। সাত সকালে ঘরের ভেতর হুইলচেয়ার দেখেই আঁতকে উঠল তুষি। সদ্য ঘুম ভাঙা চোখ জোড়া হকচকাল খুব আর্তনাদ করে বলল, এ কি, হট ইচ দিস? এ চেয়ার কার? দাদি গো, আমার লেগ কি কেউ কেটে নিয়ে গেল? তুষি ধরফর করে গায়ের কাঁথা সরাল। না, পা জোড়া দিব্যি মিশে আছে খাটে। বুকে হাত দিয়ে শ্বাস ফেলল বেচারি। না, পা কোথাও যায়নি। তাহলে এটা কার? উত্তর এলো ওপাশ থেকে। কার আবার? তোমার। তুষি আকাশ থেকে পড়ল। অবাক চোখে বলল, আমার? আমার কেন? আমি এটাতে কেন বসবো? এতে তো যাদের পা থাকে না, ওরা বসে। আমার তো পা আছে। আই হ্যাভিং মাই লেগ। ইউষা মাথা নাড়ল দুপাশে। দু পা ফেলে এসে বসল ওর সামনে। হাত নেড়ে নেড়ে বোঝালো, শোনো, এটা হলো একটা সামান্য চেয়ার। রোগীর পা থাক বা পায়ে কোনো অসুবিধে, এটাতে আরামসে তাকে নিয়ে যাতায়াত করা যায়। আজকে তোমার স্কুলে যাওয়ার দিন না, ভুলে গেছ? তুষির মাথায় হেলো তখনই। মনে পড়ল রাতের কথা। বিটকেলটা যে বলে গেছিল যেতে হবে। জিজ্ঞেস করল ত্রস্ত, এটা বুঝি উনি পাঠালেন? ইউষা খান নাড়ল। উত্তর হ্যাঁ। অথচ কেন যেন তুষির মুখ কালো হয়ে গেল। আহত চোখে হুইলচেয়ারটা দেখল আরেকবার। ভাবল, এটার কি দরকার ছিল? উইদিনের মতো একটু কোলে নিলেই তো যেতে পারতাম। তার মনের কথা ইউষার কানে হেলো বোধ হয়। কেমন ফট করে বলে দিল, কি, ভাইয়ার কোলে উঠতে পারবেন না বলে মন খারাপ হয়েছে? চোখ বেরিয়ে এলো তুষির। মুখশ্রীতে ভ্যাবাচাকার ছাপ দেখে দুষ্টু হাসল ইউষা। ভ্রু নাচিয়ে বলল, ধরে ফেলেছি তাই না? বুঝি বুঝি, সব বুঝি। বড় নিষ্পাপ চোখে প্রশ্ন করল তুষি। কি বুঝেছ? ইউষার বুকে লম্বা শ্বাস টেনে টেনে বলল, এটাই যে, তুষি এখন ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মেয়েটা নাক সিটখাল। প্রতিবাদ করল সহসা। ছিহ না, একদম না। এখন ছি বলছো তো? পরে ঠিক টের পাবে। এবার নাও, তাড়াতাড়ি ওঠো। কত কাজ বাকি যেন। তোমাকে রেডি করতে হবে, ফ্রেশ করাতে হবে। এরপর আমরা আস্তে ধীরে বেরোবো। আমরা? তুমিও যাচ্ছ? তুষির কণ্ঠে উচ্ছ্বাস। ইউষা বলল, হ্যাঁ, যাচ্ছি তো। ভাইয়াই কাল রাতে বলল যাওয়ার কথা। সেজন্যই তো আজ কলেজে গেলাম না। ওসব বাদ, ভাইয়া লিভিং রুমে বসে আছেন। স্কুলের কাজবাজ শেষ করে থানায় যাবেন ওখান থেকে। তুমি প্লিজ একটু তাড়াতাড়ি উঠবে। হ্যাঁ হ্যাঁ, ধরো আমায়। ঘড়িতে ঠিক 10টা বাজে। ঘরে নাস্তার আয়োজন চলছে এখনো। তবে আপাতত বাড়িতে লোকজন কম। তনিমা শওকত হসপিটালে। আর সকাল সকাল সেখানে গিয়েছেন সাইফুল। বাড়ির এদিকটা সামলানোর দরুন রেহনুমার যাওয়া হলো না। টেবিলে আইরিন একাই খাচ্ছিল। মেয়েটাকে এটা সেটা বেড়ে দিচ্ছিলেন তিনি। ইয়াসির তখন সোফায় বসে। তার মনোযোগী চোখ ফিনফিনে পত্রিকায় আটকে। খেতে খেতে বারবার চোখের কোণ তুলে ওকে দেখছে আইরিন। পুলিশি পোশাক জড়ানো মানুষটাকে দেখলে মেয়েটা আর নিজের মাঝে থাকে না। বুকের গতি চঞ্চল হয়। হাত পা শিরশির করে। ইস, কবে যে বস্তির ওই আপদটা বিদায় হবে। আর কবে যে ইয়াসিরের বউ হবে ও। বড় মামি সহ প্রত্যেকে তুষির নামে গদগদ এখন। নানুও সায় মেলাচ্ছেন। এই মুহূর্তে মেয়েটাকে বাড়ি থেকে বের করা মুশকিল। একমাত্র ইয়াসির ভাই যদি খাট ধাক্কা দিয়ে বের করে দেন তো। কিন্তু কি করবি তুই আইরিন? একটু কিছু করতে গেলেই তো ইয়াসির ভাই ধরে ফেলছেন। না, এমন পাতি বুদ্ধি দিয়ে চলবে না। তোকে এমন কিছু ভাবতে হবে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তুষিকে নিয়ে ইউষা হাজির হলো তখনই। হুইলচেয়ার ঠেলে ঠুলে এসে দাঁড়ালো সে। মেয়েটার গায়ে সাদা জামা। গায়ের ত্বকে মিশে গেছে প্রায়। শুভ্র শালুকের মতো তুষের দৃষ্টি প্রথমেই অদূরের মানুষটায় বর্তাল। আর চোখে তাকালো সে। ঘুরে ফিরে বহুবার ইয়াসিরকে দেখল শুধু। জীবনের একটা সময় পুলিশের সাথে তুষির যোজন যোজন দূরত্ব ছিল। পুলিশের জিপ বা এই পোশাক। কোথাও একটু দেখা মানে পকেটমার তুষিকে ভাগিয়ে দিতে যথেষ্ট। অথচ আজ আজ এক পুলিশ অফিসারকেই মেয়েটা এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শুধু দেখছেই না, যতবার তাকায় ততবার খেই হারায় বিমোহে। একজন পুরুষ মানুষ কেন এত সুন্দর হবে? আর এই পুরুষালী সৌন্দর্যটা যেন গায়েবী ভাবে হঠাৎ ইয়াসিরের ওপর ভর করেছে। না হলে আগে তো একে তুষির এতটা সুন্দর লাগেনি, ইদানিং যতটা লাগছে। বিটকেলটা কি মাখছে মুখে? ইউষা গলা খাকারি দিল। বিড়বিড়িয়ে বলল, হাঁটা বন্ধ করো তুষি। ভাইয়াকে দেখার আরো অনেক সময় পাবে। মেয়েটা নড়ে উঠল। থতমত খেয়ে বলল, কই আমি তো। ইউষা কথা টেনে নেয়। মিথ্যে বলতে যেও না। চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুমি ভাইয়ার প্রতি কি মারাত্মক অবশেষদ হয়ে যাচ্ছ। কঠিন ইংরেজি। মানেটা তুষি বুঝল না।
তাও বাকবিতণ্ডায় না গিয়ে চোখ নামাল উরুর ওপর। ঈর্ষা যখন বলছে তখন ভালো কিছুই বলেছে হয়তো, কিন্তু চিন্তার ব্যাপার, ইয়াসিরকে আজকাল দেখতে তুষির এত ভালো লাগে কেন? মনে হয় হাকরে সারাদিন চেয়ে থাকলেও চোখের ক্লান্তি হবে না। ঈর্ষা ডাকল, ভাইয়া। এতক্ষণে পত্রিকার ওপর থেকে চোখ তুলল ইয়াসির। তার দৃষ্টি ঠিক যেন তুষির বুকে এসে বিথল। উফ, এমন করে কেউ তাকায়? ইয়াসির উঠে এলো, জিজ্ঞেস করল গভীর স্বরে, এত সময় লাগলো কেন? তুষি ঘাবড়ে গেল। প্রশ্নটা ওকেই করেছে ইয়াসির। জিভ নাড়ল এলোমেলো ভাবে। আমি মানে তৈরি হতে। তার পুরোটা শোনার ধৈর্য নেই। জ্ঞান ছুড়ল কর্কশ গলায়। সময়ের কাজ সময়ে করতে শেখ। আমি নিজেও দেরি করি না, কারো দেরি করা পছন্দও করি না। ইউ আর 2 minutes লেট। চুরিটা যেমন নিখুঁতভাবে করতে, জীবনের বাকি কাজগুলো অমন নিখুঁত হতে হবে। বোঝা গেল। তুষি প্রথমটুকু মুগ্ধ হয়ে শুনছিল। ভেবেছিল গতকালকের মতোই কিছু চমৎকার কথা বলবে ইয়াসির। অথচ চোর শব্দ তুলেই তার সম্মোহের শিখায় ভোগ ভোগ করে এক বালতি জল ঢেলে দিল সে। মেয়েটার মেজাজ খিচড়ে যায়। তিতিবিরক্ত ভাঁজ বসে কপালে। মন চাইল ইয়াসিরের ঘাড় ধরে মাথাটা দেওয়ালে ঠুকে দিতে। চোর বলে খালি খোঁচা আর খোঁচা। কেন রে বিটকেল, তোর কি চুরি করেছে তুষি? শুধু তো দুবার পকেট কাটতে গেছিল, তাও ধরে ফেললি। দয়ামা করেও এক আনা দিসনি। তারপরেও আবার চোর চোর গীত গাইছিস কোন মুখে? ওসব চুরি তো তুষি আগে করত। এই 1 মাস ধরে কি চুরির ধারে কাছে গিয়েছে? তাও এমন কথায় কথায় খোঁটা দিতে হবে। ইয়াসির হাত ঘড়ি দেখল। ঈর্ষাকে বলল, তোরা গাড়ির কাছে যা, আমি আসছি। মেয়েটা মাথা নাড়ল সবেগে। এগোতে নিলেই থামালেন রেহনুমা। দাঁড়া। ওরা দাঁড়ালো। ইয়াসির বলল, কি হয়েছে? তুষির কপাল কুঁচকে গেছে। এই মহিলা তোর সুবিধের নয়। নিশ্চয়ই ওকে নতুন কাজ দেয়ার ফন্দি আছে মাথায়। রেহনুমার চেহারায় হাসি নেই। অমন থমথম করে বললেন, এ মেয়ে তো এখনো নাস্তা টাস্তা করল না। একে অসুস্থ, আবার খালি পেটে যাওয়া কি ঠিক হচ্ছে? একটু বস, নাস্তা সেরে তারপর না হয় যাবে। তুষি বিস্মিত, স্তব্ধ। পুরন্ত ঠোঁট জোড়া হা করে ঈর্ষার দিকে চাইল। সে মেয়েও একই রকম চমকেছে। মায়ের মুখে এই কথা, তাও তুষিকে নিয়ে। ফালফালে চোখে দুজনে মুখ চাওয়াচাওয়ি করল একবার। ততোধিক মহাবিরক্ত শ্বাস ফেলল আইরিন। একে গা জ্বলছে ইয়াসির তুষিকে নিয়ে বাইরে যাচ্ছে বলে। তার উপর এসব আদিক্ষেতা। কাটা চামচটা আরো শক্ত করে ডিম পোচের গায়ে চেপে ধরল সে। এত বাড়াবাড়ি আর নেয়া যাচ্ছে না। কি একটু বড় মামাকে হাসপাতালে নিয়েছে, তাতে সবার ধন্নি ধন্নি শুরু। এখন যদি ছোট মামিও উল্টে যান, তাহলে তো আইরিনের কাজটাই হবে না। ইয়াসির বলল, লাগবে না, বাইরে নাস্তা করিয়ে নেব। অলরেডি এই চোরের জন্য আমার অনেক দেরি হয়েছে। এখন খেতে বসলে আর পৌঁছতে হবে না। তুষির বিস্ময় শেষ। পানসে মুখে শ্বাস ফেলল। বিড়বিড় করল, আবার চোর? ঈর্ষা বলল, তাহলে এখন যাই আম্মু। রেহনুমা খান নাড়লেন। বললেন, সাবধানে যাস। তুষিকে নিয়ে 2 পা এগোনোর আগেই ওপর থেকে ধূপধাপ কদমে নেমে এলো অয়ন। আজ ওর কাজ নেই, ঘুমোচ্ছিল। পরিপাটি ছেলেটার চুলের দশা রফাদফা। তাড়াহুড়োতে ফ্রেশ হওয়ার চিহ্নটা স্পষ্ট মুখে। সিঁড়ি থেকেই বলল, দাঁড়া ঈর্ষা। মেয়েটা ফের থামে, ফিরে চায়। ফর্সা যুবকের অগোছালো বেশভূষায় নজর পড়ল সোজা। এক চোখ শিহরণে বক্ষস্থল কেঁপে উঠল অমনি। চোখ দুটো জোরে খিচে নিল ঈর্ষা। ইসরে, এত কিউট কেন অয়ন ভাই? একেবারে সদ্য পাকা আমের মতো লাগছে। অয়ন দ্রুত হেঁটে এলো। চোখ নামিয়ে একবার দেখল তুষিকে। প্রশ্ন করল ছটফটে গলায়, কোথায় যাচ্ছিস? ঈর্ষার কণ্ঠ জড়ানো। হু, কি হু, কোথায় যাচ্ছিস? স্বর নেমে এলো পরপরই। তুলোর মতো কোমল গলায় সুথাল। তুষি, কোথায় যাচ্ছ? তার জবাব এলো তৎক্ষণাৎ। স্কুলে যাচ্ছি, ভর্তি হতে। অয়নের কপাল বেঁকে গেল। স্কুলে? কে নিচ্ছে? তুষি মুখে বলল না। একটা আঙুল দুবার চালিয়ে ইয়াসিরকে দেখালো। ইয়াসির তখন ব্যস্ত। টেবিলে ছড়ানো বাইকের চাবি, টুপি আর ফোন তুলছিল হাতে। অয়ন বলল, ও ভাইয়া, তুমিও যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তোমার তো ডিউটি আছে। ব্যস্ততায় সামলাতে পারবে এত কিছু? এর থেকে আমি চাই। ঈর্ষার চেহারা ঝলমল করে উঠল। খুশিতে বাকবাকুম করে সুথাল। তুমি যাবে, সত্যি? ভ্রু কুচকে ফিরল ইয়াসির। তুই যাবি? অয়ন বলল, হ্যাঁ, যেতাম। যদি না তোমাদের আপত্তি থাকে আর কি। রেহনুমা অবাক চোখে বললেন, কি ব্যাপার বল তো অয়ন? তোকে তো ছুটির দিনে 12টার আগে নিচেই পাওয়া যায় না। বেরো হতে চাস না কোথাও? আজ কি মনে করে এত আগে উঠেছিস?
আবার নিজে থেকে যেতেও চাইছিস বাইরে? অয়ন হাসল। উত্তর দিল গুছিয়ে, মন কি পাল্টাতে পারে না ছোট মা? আমারও মন পাল্টেছে, ইচ্ছে করছে, তাই যাচ্ছি। ঈশা ঠোঁট টিপে মাথা নোয়াল। লজ্জায় লাল সারা মুখ। অয়ন ভাই নিশ্চিত ওর জন্য যাচ্ছেন? ইয়াসির মানা করল না, নিঃসংকোচে বলল, ঠিক আছে, যা। আমি তাহলে ডিরেক্ট থানায় যাচ্ছি। তুষি হাতের নখ খুঁজছিল। কথাটায় তড়াক করে মুখ তুলল অমনি। উত্তেজনায় জিভ ফসকে বেরিয়ে গেল। কেন, আপনি যাবেন না আমার সাথে? জবাব দিল অয়ন। ভাইয়াকে কি দরকার তুষি, আমি আছি তো। পকেট ফোন ভরতে থাকা ইয়াসিরের হাতটা থামল অচিরাত। সরু চোখে চাইল ফিরে। অয়নের কথা কেমন শোনালো না। পরপরই দুপাশে মাথা নাড়ল ইয়াসির। উড়িয়ে দিল ভাবনা। তুষির মুখ কালো। ভাবল, আপনি তো ইউসার জন্য আছেন ডাক্তার মশাই। আমার মতো চোরের তো অন্য কিছু দরকার। রেহনুমা অধৈর্য হয়ে বললেন, আরে হো, তোরা এখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিবি নাকি যাবিও? যে যাওয়ার যা তো বাপু, কিন্তু একটু তাড়াতাড়ি কর। ভাইজানরা চলে আসবেন তো। ইয়াসির থানার উদ্দেশ্যে বের হবে। তুষি বুঝল সেটা। ব্যাকুল স্বরে মিনমিন করল, বলছিলাম যে, আপনিও চলুন না। মানুষটা সরাসরি চোখের দিকে তাকায়। সব সময়, প্রতিবার। তার চাউনিতে রাখো থাকে না। তুষির দৃষ্টি ছাপানো অনুনয়। পাষণ্ড পুরুষের একটু মায়া হলো বোধ হয়। বলল, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। তুমি যাবে? হ্যাঁ। অয়ন খান নারে। ইয়াসির গেলেও ওর সমস্যা নেই। ও তো যাচ্ছে নিশ্চিত। ভাইয়ের এক কথায় শশব্যস্ত রওনা করল সে। পেছনে ফেলে যাওয়া ইউসার চন্দ্রমুখী আদলে ধ্যান জ্ঞান দিল না। ইয়াসির যাচ্ছে শুনেই তুষির বুক ফুরফুরে বাতাসে ভরে গেল। অথচ এত খুশির কারণ কি, বোকা মেয়েটা বুঝলি না? 4 চাকার এই গাড়িটা সাইফুলের নিজের কেনা। অয়ন বাপ চাচার গাড়ি সমানে ব্যবহার করলেও ইয়াসির সেও বাইক ছাড়া চলে না। খুব দরকার পড়লে তবেই চাচার গাড়ি নিয়ে যায়। বাবার টাকায় তার বিস্তর আপত্তি কিনা। বাকি 3 জনকে ড্রাইভারের জিম্মায় পাঠিয়ে গাড়ির সামনে সামনে বাইক নিয়ে ছুটছে ইয়াসির। অয়ন ড্রাইভারের পাশে বসেছে। পেছনে ইউসা আর তুষি। তুষির মাথার অর্ধেক জানলার বাইরে। অভিভূতের ন্যায় গাছপালার ছুটন্ত গতি দেখছে সে। ইয়াসির বাইকের ভিউ মিররে দেখল সেটা। চাকার গতি কমাল একটু। গাড়িটা ছুঁই ছুঁই হতেই ধমক দিল জোরে। আই চোর, মাথা ভেতরে নাও। তুষির বুক ছাত করে উঠল। মাথা ঢুকিয়ে নিল ত্রস্ত। ভরকানো ভাব সামলে ওঠার মাঝে ফের সাই বেগে চলে গেল ইয়াসির। ইউসা ফিক করে হাসে। ফিসফিস করে বলে, ভাইয়া কত কেয়ারিং দেখলে। ঠিক খেয়াল রাখে বউয়ের। তুষি চট করে ঘাট ফিরিয়ে চাইল। সতর্ক কণ্ঠে বলল, বউ? তো তুমি ভাইয়ার বউ নও? তুষি জবাব দিল না। বুকের ভেতর একটা টালমাটাল ভাব চেপে চুপ করে রইল। উদাস চোখজোড়া নিয়ে ফেলল রাস্তার বুকে ছুটে যাওয়া এক বাইক আরোহীর দিকে। ওই যে মানুষটা বাইকে বসে, গায়ে পুলিশের পোশাক, ও তার বউ। এই শব্দ তো তুষি হাজারবার শুনেছে। কখনো এমন শিউরে ওঠেনি। আজ তাহলে বুকের ভেতরটা এত দুরুদুরু করছে কেন? তুষির হাবভাব দেখে ফের ঠোঁট চেপে হাসল ইউসা। মেয়েটা প্রেমে পড়েছে, অথচ বুঝতেও পারছে না। এমন হতভাগা কি দুনিয়াতে হয়? ও চোখ ফেরাল। তাকালো সামনে বসা অয়নের দিকে। ফোনে ব্যস্ত সে। কিন্তু বুক ভরে শ্বাস নিল ইউসা। মনে প্রাণে বিশ্বাস করছে মেয়েটা, অয়ন ভাই শুধু ওর জন্য যাচ্ছেন। না হলে যাকে অবসরের দিনে ঘর থেকে টেনেও বের করা যায় না, সেই মানুষ আজ রোদে তেতে পড়ে তুষির স্কুলের কাজে আসবে কেন? ইউসা রে, অয়ন ভাই তোকে ঠিকই ভালোবাসেন। তুই বুঝতে দেরি করে ফেললি। এখন এত ভালোবাসা কোথায় রাখবি বলতো? তোর অত ছোট্ট হৃদয়ে রাখার জায়গা হবে আদৌ? ইয়াসির বাইক থামাতেই পেছনে ব্রেক কষল গাড়ি। বড় বড় সাইনবোর্ডের লেখা বিড়বিড় করে পড়ল তুষি। খুব শক্ত বানান। অর্ধেক পারল, বাকিটা রেখে দিল ব্যর্থতায়। ততক্ষণে ইউসা, অয়ন বেরিয়ে গেছে। ইয়াসির বাইক রেখে এগিয়ে এলো। তুষির পাশের দরজাটা খুলতে যাবে, থেমে গেল হাতলের ওপর আরেকটা হাত পড়তে দেখে। ঘাড় ফেরাতেই হাসল অয়ন। সেই আগের মতো বলল, আমি দেখছি। ইয়াসির কিছু বলল না। তার এমনিতেই অনেকটা দেরি হয়েছে। কোনোরকম ভর্তির নিয়মগুলো শেষ করে যেতে পারলে হয়। অমন ব্যস্ত গলায় বলল, আমি যাচ্ছি। তুই ওদের নিয়ে আয়। অয়ন রাজি। ইয়াসির যেতেই দরজা খুলল গাড়ির। হাত বাড়িয়ে বলল, এসো। তুষির ফের মন খারাপ হলো। অয়নের চওড়া কাঁধের ওপর থেকে উকি দেওয়ার চেষ্টা করল দুবার। চলে যাচ্ছে ইয়াসির। কত খারাপ লোক। ওকে বের করে দিয়ে গেলে কি হতো? অয়ন বলল, কি হলো? এসো। মেয়েটা কথা বাড়াল না। হাতটা ধরল চুপচাপ।
বের হতেই তাকে ধরে ধরে হুইল চেয়ারে বসাল অয়ন। ঈশার নজর তখন চারপাশে। এত বড় স্কুল, তাও বাড়ির এত কাছে, অথচ ও আজকেই প্রথম দেখেছে। গলা ঘুরিয়ে ঘুরিয়ে আশপাশ দেখতে দেখতে এপাশে এলো ঈশা। জিজ্ঞেস করল, অয়ন ভাই, তুমি আগে কখনো এসেছো এখানে? না, আজই প্রথম। ঈশা দাঁত বের করে হাসল। বলল, আমিও তাই। কত মিল আমাদের, তাই না? জবাবের আগেই অয়নের মুঠোফোন বাজল। স্ক্রিনে প্রফেসর লেখা জ্বলজ্বল করে ভাসছে। বলল, তোরা এখানেই দাঁড়া, আমি কথা বলে আসছি। ঈশা মাথা নাড়লেও দীর্ঘশ্বাস ফেলল। কলটা এখনই আসতে হলো ওনার। মেয়েটার চেয়ে থাকার মাঝেই কবজিতে টান বসাল তুষি। এই ঈশা, শুনছ? নড়েচড়ে ফিরল সে। হ্যাঁ। কি হ্যাঁ? কতক্ষণ ধর ডাকছি। একটা মানুষকে এত হা করে কি দেখো? ঈশা দুষ্টুমি করে বলল, তুমি ভাইয়ার দিকে যা দেখো তাই। তুষি তবদা খেয়ে বলল, আমি আমি তো শুধু ওই একটু। থাক, এত আমতা আমতা করতে হবে না। তুমি নিজেও জানো না তুমি ভাইয়ার প্রতি কি বাজে ভাবে মজে যাচ্ছ। তুষি তুষি বিরোধিতা করল। একদম না। একটু তাকালেই কি মজে যাওয়া হয়? হয় না। না। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো তো, ভাইয়াকে দেখলেই তোমার বুক ধুকপুক করে? তুষির ভাবতে হয়নি, শশব্যস্ত জবাব দিল, একটুও না। সত্যি হয় না। উহু। ঈশা হতাশ কণ্ঠে বলল, তাহলে বোধ হয় তুমি ঠিক প্রেমে এখনো পড়নি, কিন্তু পড়বে শীঘ্রই। আমার মন বলছে, বুঝলে। আর আমার আবার সিক্সথ সেন্স এত প্রখর না, প্রায়ই আন্দাজ ফলে যায়। তাই। তা তোমার অয়ন ভাইয়ের বেলায় তোমার আন্দাজ কি বলে? ঈশার কণ্ঠ নিভে এলো, নিষ্পন্দ চোখে ফিরল পেছনে। অয়ন এখনো কথা বলছে। এই মানুষটার প্রতি তার আন্দাজ এক এক সময় এক এক রকম হয়। এই যে আজ মনে হচ্ছে অয়ন ভাই ওকে পছন্দ করেন, ওর জন্যই ওনার এখানে আসা। কাল হয়তো আবার মনে হবে অয়ন ভাই ওকে নিয়ে ভাবেনি না। ঈশার যারপরনাই অভ্যেস আছে এসবে। তার ভাবনার মাঝেই কোত্থেকে সিটির শব্দ ভেসে এলো। পাশ ফিরে চাইল ঈশা। তিনটে ছেলে এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে, প্রত্যেকের নজর এদিকেই। ঈশা তাকাতেই ফের সিটি বাজায় একজন। টেনে টেনে জিজ্ঞেস করে, কি আপু, একা নাকি? বেশভূষায় বখাতে মনে হলো। ঈশা কথা বাড়াল না, বিরক্ত চিত্তে সরিয়ে আনল চোখ। অথচ ফট করে বলে দিল তুষি, একা না দোকা, তা দিয়ে তোর বাপের কিরে? ছেলেগুলো হাঁটা দিয়েছিল, থামল কথাটায়। এক পল একে অন্যকে দেখে বলল, তুই করে বলল না? হ্যাঁ, স্পষ্ট শুনলাম। আয় তো। ওদের হনহনে গতি দেখেই ঘাবড়ে গেল ঈশা। চাপা কণ্ঠে বলল, তুষি কেন কথা বলতে গেলে? এরা ভালো ছেলে নয়। চুপ থাকো তো। এসব ছেলে পেলে তুষির খুব ভালো করে চেনা আছে। আসতে দাও না। ঈশা ঘন ঘন অয়নের দিকে দেখছে। এ পর্যায়ে বীতস্পৃহ মেয়েটা। এত কি কথা বলছেন উনি? বলছেন তো বলছেন, দিন দুনিয়ার কিচ্ছুতে খেয়াল নেই। ততক্ষণে সামনে এসে দাঁড়ালো ওরা। চোখমুখ পাথর করে সুথাল। তুমি আমাদের বাপ তুলে কথা বলেছ? সাহস তো দেখছি কম না। ঈশার মুখ শুকিয়ে গেছে। কি বলবে জানে না, ঘামছে কপালটা। তুতলে বলতে গেল, আসলে আমি। তৎক্ষণাৎ ওকে সামনে থেকে ঠেলে সরিয়ে দিল তুষি। চেয়ারের হুইল ঘুরিয়ে নিজে এসে থামল। মেয়েলি কণ্ঠে প্রতাপ নিয়ে সুথাল, ও কিছু বলেনি। যা বলার আমি বলেছি। বেশ করেছি বলে, কি করবি এখন? ঈশার মুখ হতে দৃষ্টি কয়েক হাত নিচে নামল ওদের। তুষির আপাদমস্তক দেখেই হেসে উঠল পরপর। বিদ্রুপ করে বলল, কি রে ভাই, এত দেখি লুলা। হাঁটতে পারে না, অথচ গলায় এত তেজ কেন আপু? চেনো আমাদের? জানো আমরা কারা? মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো। বেশি তিরিংবিরিং করলে একদম বুঝিয়ে দেব ওসমানের দলবল কি জিনিস। তুষি পাল্টা জবাব দিল না। হাত ইশারা করে কাছে ডাকল শুধু। ফটর ফটর করা ছেলেটা কিছু হতভম্ব হয়। ফের মুখ দেখাদেখি করে বন্ধুদের সাথে। দেখতে সুন্দরী, তার উপর মেয়ে। ডাকছে যখন দোনামোনা করে এগুলো। কাছে আসতেই তুষি বলল, নিচু হ। ছেলেটা গলা নামিয়ে ছুকল একটু, তুরন্ত গালে ঠাস করে এক চড় মারল তুষি। ছেলেটা চমকাল, থমকে গেল। এমন দাবাং চরের সাথে বিস্ময়ে দলা পাকিয়ে চক্কর দিল মাথায়। ঈশা আঁতকে ওঠে, হাত দিয়ে চেপে ধরে মুখটা। বাকি ছেলে দুটো হতবাক, স্তব্ধ। তুষি খুব স্বাভাবিক, যেন চর মারাতে আশ্চর্যের কিছু নেই। ওভাবেই বলল, শুধু গলায় তেজ না, মেয়ে মানুষের হাতেও হেভি জোর থাকে। টেস্ট কেমন লাগলো? ছেলেটার হুঁশ ফিরল যেন। কটমটিয়ে উঠল, তুমি আমাকে মারলে? তোমার এত? বাকিটা বলার আগেই আবার একটা থাপ্পড় মারল তুষি।
ছেলেটার গাল পুড়ে গেল বোধ হয়। হকচকিয়ে তাকাতেই ও বলল, শালা তোর ভাগ্য ভালো, আমার পা ভালো নেই। না হলে এমন লাথি দিতাম পুরো নাক ভচকে যেত। যা ফুট, না হলে কিন্তু আরেকটা দেব। স্তম্ভিতের ন্যায় চেয়ে রইল ইউষা। চোখের পাতা পড়ছে না, মুখের চামড়া নড়ছে না। বাকি ছেলে দুটো ফুঁসে উঠল তখনই। আমাদের বন্ধুর গায়ে হাত। এই আব্বাস, ছুরিটা বার করত। আব্বাস ছুরি বার করল না। তার চোখ অন্য কোথাও। বাহুতে গুঁতো মেরে চাপা কণ্ঠে চেঁচাল, ভাই পুলিশ, পুলিশ। কই? ওই যে, এদিকেই আসছে। অদূরে ইয়াসিরকে দেখেই ভয় পেল ওরা। দ্বিতীয় জন বলল, আরে, এটা ওই পুলিশ না, ওই যে এমপির ছেলের কেশর। প্রথম জন বলল, ওরে ভাই, জাদ্রেলে বেটা, পালা, পালা। মুহূর্তে ঝড়ের বেগে ছুটল সবাই। ইউষা, তুষি বোঝেনি। দুজনেই তাজ্জব বনে চেয়ে রইল কিছুক্ষণ। ইয়াসির দূর থেকে ব্যাপারটা দেখলেও শুনতে পায়নি কিছু। তার চোখ ছেলেগুলোর ছুটে যাওয়ার দিকে। জিজ্ঞেস করল এসে, ওরা কারা? ইউষার বুকে বল ফিরেছে। হড়বড়িয়ে বলল, আর বলো না, ভায়া। বকাটেপনা করছিল, কিন্তু লাভ হয়নি। তুষি এমন খা দিয়েছে না, একেবারে গাল ব্যথায় দুদিন শুতে পারবে না। সাথে গর্বের হাসি হাসল সে। ইয়াসিরের চোখে সানগ্লাস, অথচ তার সোজাসাপটা তাকানো স্পষ্ট বুঝে ফেলল তুষি। সুশ্রী আদল মিলিয়ে এলো। ইয়াসিরের স্বর ভারী, মেরেছ ওদের? মেয়েটার মিনসে জবাব, না মানে ইচ্ছে করে মারিনি। হয়ে গেছে। ইয়াসির বিরক্ত গলায় বলল, পায়ের এই অবস্থা, ঠিক করে দাঁড়াতে পারছো না, অথচ খুব হাত চলছে আজকাল। গতকাল ভ্যানচালককে মেরে নাক ফাটিয়ে দিয়েছ। আঙুলে খুব জোর, তাই না? এত মারপিট করার ইচ্ছে থাকলে সভ্য সমাজে কি করছো? জঙ্গলে গেলেই হয়। তুষি উত্তর দিতে চায়নি, কিন্তু বেহায়া মনের কথা খসে পড়ল জিভ থেকে। আপনি চাইলে অবশ্যই যাব। বেশ কিছু দিন পর। এর মাঝে কালের গতিতে 2 সপ্তাহ কেটেছে। তুষির পায়ের অবস্থা এখন ভালো। হাঁটা চলায় খুব একটা অসুবিধে হয় না। তবে পায়ের পাতায় বেশি জোর দেয়া নিষেধ। ঘটনা সন্ধেবেলার। তুষিকে পড়তে বসিয়েছে ইউষা। স্কুলে ভর্তি হবার পর থেকেই এটা এখন ওদের দৈনিক রুটিন। মেয়েটা অবশ্য পড়াশোনায় ভীষণ মনোযোগী। বলতে হয় না, মাগরিবের আজান শেষে নিজেই রুমে আসে। ঈদের পরপরই ইউষার পরীক্ষা শুরুর তারিখ। সামনে বই মেলে রেখে তুষিকে অঙ্ক করতে দিয়েছে ও। কিন্তু এই মুহূর্তে তুষির ভেতর আদৌ মনোনিবেশের ছিটেফোঁটাও নেই। মেয়েটার নজর অদূরের কোথাও একটা আটকে। ইউষা পড়ছিল। ঘাড় ফিরিয়ে একবার দেখল ওকে। গালে হাত দিয়ে বসে থাকা তুষির দৃষ্টি মেপে নিজেও ফিরল সেদিকে। সফেদ দেওয়ালে একটা ফটোফ্রেম টাঙানো। গোটা সৈয়দ পরিবারের একমাত্র ছবিটা ঝুলছে সেথায়। তবে ইউষা, মিন্টু কেউ নেই ছবিতে। ওদের জন্মের আগে তোলা এটা। কিশোর ইয়াসির, অয়নের সাথে মিল থাকা আদলের আরেক কিশোর সায়নী তার পরিষ্কার প্রমাণ। কিন্তু তুষির চোখ কার ওপর? ইউষার বুঝতে খুব একটা দেরি হলো না। ঠোঁট চেপে হাসল সে। গলা খাকারি দিতেই তুষি নড়েচড়ে তাকালো। ও গম্ভীর গলায় বলল, অঙ্কটা শেষ করো, তুষি। পড়ার সময় ওদিকে কি? তুষি মাথা চুলকাল। প্রশ্ন করল পরপরই, আচ্ছা, ছবিতে বিটকেলটা এত হাসছে, তাহলে এমনি হাসেন না কেন? ইউষা নাক চোখ কুচকে বলল, ভাইয়াকে নিয়ে খুব আগ্রহ, তাই না? এই তো বলছো প্রেমে পড়নি, বুক কাপা কাপি হয় না, তাহলে ভাইয়ার হাসি নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? তুষির উত্তর তৈরি। ওমা, আমি তো এমনি জানতে চাইলাম। যে মানুষ আমাকে পড়াচ্ছে, বই খাতা কিনে দিচ্ছে, তার একটু খোঁজ খবর রাখবো না? এত খোঁজ রাখতে হবে না। যেটা করতে দিলাম, করো। পড়তে এসে এমন করলে আমি কিন্তু আর কখনো পড়াব না বলে দিলাম। ইউষার স্বর ভারী। রেগে যাচ্ছে বোধ হয়। তুষি শশব্যস্ত খাতায় মাথা নুয়ে বলল, পড়ছি, পড়ছি। মেয়েটা আলগোছে হাসল। তুষির এখন যেই অবস্থা, ঠিক এমনটা ইউষার হয়েছিল শুরুর দিকে, যখন প্রথম অয়ন ভাইকে মনে ধরল ওর। কত রাত ইউষার নির্ঘুম কেটেছে, কত রাত কেটেছে ওনার স্বপ্ন দেখে। সেসবের হিসেব মেলাতে গেলে ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে যাবে হয়তো। তুষির সামনে ক্লাস 4-এর বই, গোটা গোটা বাংলায় লেখা। 20 টাকা নিয়ে বাজারে গেল করি। ইউষার চোখ তুষির খাতাতেই ছিল। অথচ মেয়েটা কোন খেয়ালে কে জানে। কিছু একটা লিখতেই আর্তনাদ করে উঠল ও। এটা কি লিখেছ? তুষি চমকে উঠল। ধরফ্রে গতিতে খাতার পানে চাইল ভালো করে। 20 টাকার জায়গায় বিটকেল লেখা দেখে জিভ বেরিয়ে এলো এক হাত। আশ্চর্য হয়ে বলল, এমা, এটা কি করে হলো? আমি তো এসব লিখিনি। ইউষা মাথায় চাটি মেরে বলল, তুমি লেখনি তো? কি ভূতে এসে লিখে দিয়ে গেছে?
মাথার মধ্যে সারাক্ষণ বিটকেল ঘুরছে তাই না? না না, ইউষা কথা কেড়ে নিল। নানাকে ডাকতে হবে না, আপাতত পড়াশোনা বন্ধ। আগে মাথা ঠিক করো, তারপর পড়বে। আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না। তোমার এখন পড়ায় মন নেই তুষি। আর জোর করে পড়াশোনা হয় না। অঙ্কগুলো থাকলো, করে রেখ, কাল দেখে নেব আমি। তুষি ঠোঁট উল্টায়। কি মুসিবত যে নেমে এলো ঘাড়ে। খাতায়ও কিনা বিটকেল লিখে ফেলেছে। মেয়েটা মন খারাপ করে বই খাতা গোছাল। বুকের সাথে ঠেসে ঠুসে সব নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। ইউষা সেদিকে চেয়ে ফিট করে হেসে ফেলল এবার। বিড়বিড় করে বলল, পাগল একটা। তুষি নিচে নেমে দেখল, খেতে বসেছে সবাই। শওকত নেই। বুকের ব্যামোতে তার কমপ্লিট বেডরেস্ট। তুষির নজর পড়ল সোজা ইয়াসিরের ওপর। মানুষটার পিঠ ফেরানো এদিকে। অয়নের সাথে কথা বলতে বলতে খাবার মুখে তুলছে। চওড়া পিঠের দিকে চেয়ে পোড়া শ্বাস ফেলল তুষি। বেখেয়ালে এক পা বাড়াতে গেলে হোঁচট খেয়ে থুবড়ে পড়ল অমনি। ধপাস শব্দে চকিতে ফিরে চাইল সবাই। তনিমা হায় হায় করে উঠলেন। ছুটে এসে বললেন, এ কি, পরলে কি করে? ওঠো ওঠো। তুষির মেজাজ খারাপ। মাথাটাও গরম হয়ে গেছে। ইয়াসির আসলেই কুফার চূড়ান্ত একটা মানুষ। একে দেখলেই তুষি পড়ে যায়, কখনো আবার মনে মনে মরে যায়। মেয়েটা মুখ গোছ করে তনিমার হাত ধরে দাঁড়ালো। অয়ন খাবার রেখে উঠে এসেছে। উদ্বিগ্ন চোখে পায়ের দিকে দেখল একবার। কণ্ঠে বিশদ চিন্তা নিয়ে বলল, ব্যথা পেয়েছ? আবার ওই পাই লাগেনি তো? তুষি মাথা নাড়ল দুপাশে। বোঝালো, লাগেনি। ইয়াসির সাথে সাথেই বলল, ব্যথা পাবে কেন? এই চোরের ধূপধাপ পড়ে যাওয়ার অভ্যেস আছে। তুই খেতে বস। তুষি খুব দুঃখ পেল। রীতিমতো বুকটা দুভাগ হলো বেদনায়। অয়ন যেভাবে উঠে এসেছে, সেভাবে তো বিটকেলটা এলেও পারত। তা না, কথার কি ছিরি। ইয়াসিরকে মনে মনে ভেঞ্চি কাটল ও। রেগে মেগে ভাবল, ভাবটা দেখো। মন চাইছে কষিয়ে এক হাত দিই ঠোঁটের ওপর। যে ঠোঁট থেকে শুধু তেতো কথা বের হয়, ওই ঠোঁট খোলার কোনো অধিকার নেই। তোর থোবরা দেখতে গিয়েই তো তুষি পড়ে গেল রে বিটকেল। একটু মায়া কর। এসে কোলে নিয়ে পরপরই বিদ্যুতের শকের মতো জোরসে মাথা ঝাঁকাল তুষি। ছি ছি, আবার ওই ইয়াসিরের কোলে ওঠার কথা ভাবছে। লজ্জা শরম তো আগেই কম ছিল, এখন তো মনে হচ্ছে একটুও নেই। তনিমা হাত ধরে ঝাঁকালেন। কি হলো তোমার? এমন স্ট্যাচু হয়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে। অয়ন বলল, তোমাকে কি ঘরে দিয়ে আসবো? তুষি। হু, না না, আমি পারবো। সবাইকে ধন্যবাদ। তারপর দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বিদায় নিল সে। তনিমা তাজ্জব হয়ে বললেন, ধন্যবাদ দিল কেন? পরদিন দুপুর বেলা অয়ন, ইউষা, সাইফুল সবাই যে যার কাজে থাকলেও ইয়াসির আজ বাড়িতেই। রাতে খুব জরুরি কাজে থানায় থাকতে হয়েছিল। সকাল বেলা ফিরে সেই যে রুমে ঢুকেছে, এখন অবধি বাইরে আসেনি। শৌকতের এক্ষুনি কাজের প্রেশার নেওয়া বারণ। তার দেখভালে সব সময় নিয়োজিত তনিমা। তাই ঘরের কাজবাজ একা করতে করতে রেহনুমা প্রায় হাঁপিয়ে উঠেছেন। সামনে ঈদ। রেশমিটাও ছুটি নিয়েছে। তনিমা আলেও শৌকতের কাছে আবার ঠেলে ঠুলে পাঠিয়ে দেন রেহনুমা। ভাইজানের যদি কিছু লাগে। সকালে নাস্তার পাঠ চুকেছে মাত্র। এখনো ঝাঁট পড়েনি ঘরে। মোছামুছিও বাকি। রেহনুমা বসার ঘরে এসে দেখলেন সোফায় লম্বা হয়ে শুয়ে আছে আইরিন। চোখের সামনে মেলে ধরা ফোন। নরম স্বরে ডাকলেন তিনি, আইরিন। আইরিন তাকালো। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে বলল, হ্যাঁ ছোট মামি, কিছু বলবে? ভদ্রমহিলার রয়সয় বললেন, ঘরটা একটু মুছে দেবে মা? বেসিনে এত থালা বাসন না। আমি তাহলে সেই ফাঁকে ওগুলো ধুতাম। মেয়েটা তাজ্জব হয়ে বলল, আমি আমি কেন? তুষিকে বলো না। ও মহারানী কি করছে? ওকে বলবো। যতই হোক, পাটা সবে সবে ঠিক হলো। তাই চাইছিলাম না মেয়েটাকে এক্ষুনি কাজে দিতে। তুমি করে। আইরিন মুখের ওপর বলল, আমি পারবো না ছোট মামি। সিরিজ দেখছি, মিস করা যাবে না। তুমি আস্তে ধীরে করে ফেলো। রেহনুমা নিরাশ হলেন, কিন্তু বললেন না কিছু। শরীরটা ভালো নেই। ঝুঁকতে গেলে পিঠের হাড় টনটনিয়ে ওঠে। তুষিকে আনার পর ছুটা বুয়াটাকে ছাড়িয়ে দেয়, বেশ বিপাকে পড়েছেন এখন। এদিকে মেঝের রং ধবধবে সাদা। একদিন না মুছলেই আর তাকানো যায় না। উপায়ন্তর না পেয়ে স্টোর রুমের দিকে এগোলেন তিনি। আইরিন বাঁকা চোখে চেয়ে চেয়ে দেখল সেটা। ভেঞ্চি কেটে বলল, কত শখ, আমাকে দিয়ে ঘর মোছাবে। আমি এ বাড়ির রাজরানী হব ছোট মামি, চাকরানির নয়। স্টোর রুমের চৌকাঠে এসে থামলেন রেহনুমা। পর্দা সরিয়ে দেখলেন, তুষি টেবিলে বসে পড়ছে। খুব আস্তে আস্তে, ভেঙে ভেঙে এক একটা শব্দ উচ্চারণ করছে। ঠিক প্রাইমারিতে পড়া বাচ্চাদের মতো। হেসে ফেললেন তিনি।
নিঃশব্দে এসে দাঁড়ালেন ওর পাশে। পড়তে ব্যস্ত তুষি টেরি পেল না। আঙুল দিয়ে ধরে ধরে পড়ছিল। বাংলা দয়ে কারে দে, স একারে সে র, বাংলাদেশের আবহাওয়া নয় আকারে না, তয়ে ইকারে তি, তুষি আটকে গেল এখান এসে। এত শক্ত বানান। হাবুডুবু খাওয়ার মাঝে পাশ থেকে রেহনুমা বলে দিলেন, নাতিশীতোষ্ণ। তুষি ঝট করে ফিরল। অবাক চোখ কপালে তুলে বলল, আপনি? রেহনুমার হাসিটা এখন নেই, খুব স্বাভাবিক মুখ চোখ। বললেন, নাতিশীতোষ্ণ মানে কি যেন? তুষি মাথা নাড়ল দুপাশে। জানে না। না শীত না গরম, দুটো মাঝামাঝি। মনে থাকবে? জি। খুব জরুরি পড়া করছো? রেহনুমার স্বর কোমল। এমনটা তুষি এর আগে শোনেনি। আসার পর থেকেই যা জ্বালিয়েছে ওকে। বিভ্রান্ত নজরে মেয়েটা চেয়ে রইল কিছু পল। উত্তর দিল থেমে থেমে, মা মানে ইউসা এগুলো করে রাখতে বলেছে, বিকেলে এসে ধরবে। রেহনুমা পরের প্রশ্ন করলেন, তোমার পায়ের কি অবস্থা? ব্যথা করে? এমনিতে করে না, পা চেপে বেশিক্ষণ বসে থাকলে অল্প অল্প করে। রেহনুমা জিভে ঠোঁট ভেজালেন। চেহারায় বিস্তর দ্বিধাদ্বন্দ্ব। তুষি নিজেই সুথাল। আপনি কি কিছু বলবেন? না আসলে, রেশমি ছুটিতে জানুই তো, আপা ভাইজানের দেখাশোনা করছে, চাইছি না ওসব রেখে আসুক। এদিকে রান্নাঘরেও অনেক কাজ, ঘরটা একটু মুছতে হতো। কি করব ভাবছি। তুষি প্রচণ্ড কাজচোর। কাজের নাম শুনলেও গায়ে জ্বর আসে। অথচ আজ এক কথায় বইটা বন্ধ করে বলল, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তোমার সমস্যা হবে না। পা ভাঁজ করলে ব্যথা লাগে বললে, ওতে কিছু হবে না, আপনি চলুন। রেহনুমার মন জুড়িয়ে গেল। ভীষণ প্রসন্ন হলেন আজ। না, মেয়েটা এমনিতে মন্দ নয়। কিন্তু খুশিটুকু চেহারায় ফুটে উঠতে দিলেন না। চুপচাপ হেঁটে বেরিয়ে এলেন বাইরে। তুষি হাতে ঝাড়ু নিয়ে লিভিং রুমে এসেছে। গায়ের ওড়না ভীষণ জ্বালায়। এই জিনিস যেভাবেই রাখুক কোনোভাবেই ওর শরীরে থাকতে চায় না। ওড়নাটাকে গালাগাল দিতে দিতে কোনোরকম কোমরে পেঁচালো। এ বাড়িতে ওড়না ছাড়া দেখলে সবাই বকে। ইউসা, তনিমা, রেহনুমা সবাই। ইস, কি দিন ছিল রে তোর তুষি। একটা শার্ট পরলেই কাজ শেষ হয়ে যেত। এত কাপড় চোপড় পরতে হতো না। কে যেন তোর সুদিনের পেছনে বরাবর লাথি মারল, আর তুই সোজা ইয়াসিরের সামনে এসে পড়লি। তুষি দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ নজর পড়ল আইরিনের ওপর। সোফায় লম্বা হয়ে শুয়ে আছে সে। পাশে চিপস, হাতে ফোন। ছড়িয়ে রাখা পা নাড়তে নাড়তে একটা একটা চিপস তুলছে মুখে। অমনি দাঁত খিচে ভেঞ্চি কাটল তুষি। এই কালনাগিনীর একটা হেস্তনেস্ত করা বাকি। কতদিন পাটা নিয়ে ভুগতে হলো ওকে। মেয়েটা কটমট করতে করতে ঘর ঝাড়ু দিতে নেয়, আচমকা চোখ যায় সোফার পাশের দেওয়ালে। বাল্বের নিচে একটা বড়সড় টিকটিকি ঝুলে আছে। তুষির মাথায় চট করে দুষ্টু বুদ্ধি এলো। পা টিপে টিপে আইরিনের মাথার কাছে দাঁড়ালো এসে। ঝাড়ুটা তুলে টিকটিকির লেজে বাড়ি দিতেই চুপ করে আইরিনের পেটের ওপর পড়ল সেটা। ধরফর করে নড়ে উঠল আইরিন। পেটের ওপর জ্যান্ত টিকটিকি দেখেই ভয়ে মুখের রক্ত সরে গেল। গগনবিদারী চিৎকার ছুড়ল অমনি। আ মেয়েটা শোয়া থেকে উঠতে গিয়ে হাত থেকে ফোন পড়ে গেল। টিকটিকিটা ঝুপ করে পায়ের কাছে পড়েই ছুটে ঢুকে গেল সোফার নিচে। অথচ ওর চেঁচানো থামল না। এক চিৎকারে সৈয়দ ভবন মাথায় তুলল সে। তুষি মুখ চেপে হাসছে। ওর ভয় বাড়াতে আঙুল দেখিয়ে বলল, ওই যে তোমার পায়ের ওপর। ওই যে কামড়ে ধরল। আল্লাহ, কত বড় টিকটিকি। কামড় দিল, দিল কামড়। আইরিনের অবস্থা গুরুতর। আতঙ্কে চোখ মুখ ফ্যাকাশে। হাত পা দাপাতে দাপাতে চেঁচাল, বাঁচাও বাঁচাও, মামা, মামি টিকটিকি খেয়ে ফেললো আমাকে। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। তুষির পেট ফেটে আসছে হাসিতে। একটু গলা ফাটিয়ে হাসতে পারলে হতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার মাঝেই ছুটে হাজির হলেন রেহনুমা। ওপর থেকে ধূপধাপ পায়ে নেমে এলেন তনিমাও। দুজনেই উৎকণ্ঠায় একাকার হয়ে শুধালেন, আইরিন কি হয়েছে? ও এরকম লাফাচ্ছে কেন? কি হয়েছে এখানে? প্রশ্নের তীর ঘুরতেই তুষি সোজা হয়ে দাঁড়ালো। বড় অবোধ কণ্ঠে বলল, আমি জানি না। মনে হয় জামার ভেতর তেলাপোকা ঢুকেছে। হায় হায়, কি সর্বনাশের কথা। মেয়েটা তো এসব ভয় পায়। দেখি দেখি, আইরিন একটু শান্ত হয়ে দাঁড়া, আমি দেখছি। আইরিন বড় মামির কথা শুনল না। গলার জোর বাড়াল, হাত পা আরো বেশি করে দাপাল। একই রকম চেঁচাল, টিকটিকি, পায়ের ওপর আমার পায়ের ওপর। কামড়ে দিল, আমাকে বাঁচাও। ইয়াসির ঘর ছেড়ে বেরিয়ে এলো তখনই। চিকন চোখ দুটোতে শব্দ ঘুম ভাঙার ছাপ। কপালের শক্ত পাটায় গুটিকতক ভাঁজ নিয়ে লম্বা পায়ে নেমে এলো সে। মানুষটাকে দেখেই তৎপর কেমন গুটিয়ে গেল তুষি। ফর্সা মুখখানায় অহেতুক গোধূলির লগ্ন এসে বসল।
ইয়াসিরের চেহারায় বিভ্রান্তি। আইরিনের এমন লাফঝাপ দেখে বলল, কি হয়েছে এখানে? ব্যাস, জলদগম্ভীর স্বর শুনে থেমে গেল আইরিন। ইয়াসিরকে দেখা মাত্রই ঝড়ের মতো ছুটে গিয়েই চাপতে ধরল ওকে। হড়বড় করে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। টিকটিকি, টিকটিকি, আমি ভয় পাই। ইয়াসির একটু ভড়কেছে। কপালের ভাঁজ গাঢ় হয়েছে আরো। আইরিন এমন আষ্টেপৃষ্ঠে ধরেছে যেন আজন্ম ছাড়ানো যাবে না। একবার ওকে বুক থেকে সরাতে চেষ্টা করল ইয়াসির। শান্ত স্বরে বলল, আইরিন রিল্যাক্স। টিকটিকি তোমাকে খেয়ে ফেলবে না। রিল্যাক্স আইরিন। মেয়েটা শুনল না, উল্টে আরো শক্ত করে প্যাঁচিয়ে ধরল দুহাতে। নাছোড়বান্দা হয়ে বলল, না, আমি ভয় পাই, টিকটিকি তাড়িয়ে দিন। আমার ভয় লাগছে। রেহনুমা তনিমা মুখ চাওয়াচাওয়ি করছেন। কি হচ্ছে এখানে সেটাই বুঝতে পারছেন না। কিন্তু দপ করে ঠোঁটের হাসি মুছে গেল তুষের। উজ্জ্বল মুখশ্রী ডুবে এলো আধারে। কি চালাক মেয়ে। বিটকেলটা আসতেই জড়িয়ে ধরল। না, বেঁচে থাকতে এই দৃশ্য সে সহ্য করতে পারবে না। তুষি কি চালাক কম। তুরন্ত ধপ করে মেঝেতে বসে পড়ল মেয়েটা। পা চেপে আর্তনাদ করে উঠল, ও মাগো, পায়ে কি ব্যথা। মরে যাচ্ছি, মরে যাচ্ছি। মাগো, বাবাগো, দাদিগো। সকলে ভরকে গেল। হতভম্ব হয়ে ফিরল ওর দিক। ঝট করে আইরিনকে বুক থেকে সরিয়ে দিল ইয়াসির। উদ্বেগ নিয়ে এসে বসল তুষির কাছে। তনিমা, রেহনুমা কেউ থেমে নেই। সবার সব মনোযোগ আইরিন থেকে তুষির ওপর ঘুরে এলো মুহূর্তে। তনিমা বললেন, কি হলো আবার? ব্যথা করছে কেন? রেহনুমা বললেন, মনে হয় চুকে ঝাড়ু দেয়াতে লেগেছে। তুষি চেহারা এমন যেন ব্যথায় জীবন ধ্বংস। পায়ে হাত রেখে জোরে জোরে মাথা ছাকাল। মিহি আর্তনাদ করে বলল, এত ব্যথা, খুব ব্যথা। পাটা মনে হয় আর ঠিক হবে না। উফ, মরে গেলাম বাবা রে, মরে গেলাম। বলতে বলতে চোখের কোণ তুলে ইয়াসিরকে দেখল একবার। মানুষটা ভ্রু কুঁচকে বলল, কিন্তু ব্যথা তো তোমার ডান পায়ে ছিল। তুষির হাহুতাশ শেষ। চোখ বিকট করে ফেলল। এই রে, উত্তেজনায় ভুল হয়ে গেছে। ঝড়ের বেগে বাম পা থেকে হাতটা ডান পায়ে এনে বলল, হ্যাঁ, তাই তো। ডান পায়েই তো ব্যথা। আসলে দুটো পা একসাথে থাকে তো মনে হয় একজনের কষ্ট আরেকজন মেনে নিতে পারেনি। ব্যথাটা তাই ডান থেকে বাম পায়ে চলে এসেছে। আমি কি করব বলুন, ব্যথা করছে দেখেই না বললাম। এসব নিয়ে আমি কেন শুধু শুধু মিথ্যে বলবো? ইয়াসির সরু চোখে বলল, আমি কখন বললাম তুমি মিথ্যে বলছো? তুষি থতমত খেল। চোরের ছাপ ফুটে উঠল মুখে। কিন্তু দমে গেলে তো চলবে না। অসহায় চোখে বলল, এমন করছেন কেন আপনি? একটা মানুষ ব্যথায় মরে যাচ্ছে আর আপনি পুলিশের মতো জেরা করে যাচ্ছেন। তনিমা সুর মিলিয়ে বললেন, একদমই তাই। তুই এমন কেন রে স্বার্থ? দেখছিস মেয়েটা কেমন করছে, কোথায় একটু সাহায্য করবি তা না। আমি কি সাহায্য করব? তোমরা একে ঘরে দিয়ে এসো। রেহনুমা হাত পাতলেন। এসো, দেখি ওঠো। আমারই ভুল, কেন যে তোমায় কাজে বলতে গেলাম। তুষি সজোরে মাথা নেড়ে বলল, না না, আমি পারবই না। পা টনটন করছে ব্যথায়। এত ব্যথা নিয়ে দাঁড়াতে গেলে হাঁটু থেকে বাকিটা ছিঁড়ে পড়ে যাবে। আমি পারবো না দাঁড়াতে। তনিমা চিন্তিত হয়ে বললেন, এমা, হঠাৎ এত ব্যথা কেন করছে? ও স্বার্থ, কি হবে রে এখন? ডাক্তার ডাক না। ইয়াসিরের জবাব এলো না। সে কিছু ভাবছে। তুষি উসখুসে কণ্ঠে বলল, আপনি একটু আমাকে ঘরে দিয়ে আসুন না, প্লিজ। ইয়াসিরের চাউনি সন্দিহান কণ্ঠ পুরু করে বলল, আই চোর, তুমি নাটক করছো না তো? মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চাইল তুষি। বলল, ছি ছি, কি বলছেন আপনি? আপনার চোখে আমি চোর হতে পারি, কিন্তু মিথ্যেবাদী নই। জীবনে শেষ কবে মিথ্যে বলেছি সেটাই মনে নেই আমার। থাক, কাউকে আমায় ঘরে দিয়ে আসতে হবে না। আমি একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাব। পা খুলে যদি পরেও যায়, তাও কারো কোলে উঠব না। তুষির পা ভাঙলেও ওর আত্মসম্মান তো আর ভাঙেনি। তনিমার নরম মন হু করে উঠল। বললেন, না না, তুমি এই অবস্থায় একা কেন যাবে? পরপরই রুষ্ট চোখে চাইলেন ছেলের পানে। তুই কি রে স্বার্থ, দেখছিস মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে আর এই সময়ও তোর সন্দেহ করতে হবে? আসামি ধরতে ধরতে মাথাটা গেছে তাই না? যা না বাবা, ওকে একটু রেখে আয় না ঘরে। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেলল। তর্ক বিতর্ক তার ধাতে নেই। নিশ্চুপ কোলে তুলল তুষিকে। অমনি পেলব দুহাত বাড়িয়ে খাট জড়িয়ে ধরল মেয়েটা। একটু থমকাল ইয়াসির। জোনাকির মতো টিমটিম মুখ পানে ভ্রু কুচকে চাইল। পরপর গলায় জড়িয়ে থাকা হাত দুটো দেখল এক পল, সঙ্গে সঙ্গে থতমত ভাব করে হাত সরিয়ে নিল তুষি। ইয়াসির আর কিছু বলল না। চুপচাপ হাঁটা ধরল সামনে।
আইরিন ফালফাল করে চেয়েছিল এতক্ষণ। তাকে ছেড়ে সবাই তুষিকে নিয়ে পড়েছে, গোটা ব্যাপারটাতেই মেয়েটা বোকা বনে গেছিল। খুঁজছিল এতক্ষণে। ইয়াসিরের প্রস্থান পথে বিমর্ষ চোখে চেয়ে রইল মেয়েটা। ইয়াসির ভাই অমন করে ওকে বুক থেকে সরিয়ে ওই বস্তির মেয়েটাকে কোলে তুলতে পারল। তার ভাবনার মাঝেই মাথা ঘুরিয়ে ফিরল তুষি। দুজনের চোখাচোখি হলো। তুষির ঠোঁটে বিজয়ের হাসি। ইয়াসিরের কোলে ওঠা যেন শিরোপা জেতার মতন। হুট করে জিভ বার করে ভেঙাল ওকে। হতভম্ব আইরিন মুখ হা করে ফেলল। সব বিষণ্ণতা এবার পাল্টে এলো রাগে। এর মানে এই মেয়ে সত্যি নাটক করছিল। সহসা দাঁত কপাটি পিষে ধরল আইরিন। বিড়বিড় করে বলল, আমার সাথে পাঙ্গা নিলে তুষি। বেশ, এর মজা কাল টের পাবে তুমি। কালই বুঝবে আমি কি জিনিস। আজ সবাই গদগদ করছে তো, কাল যদি এরাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বার করে তো আমার নামও আইরিন জামান নয়। ওটুকু ধীরে ধীরে উড়ে গেছে হাওয়ায়। ইয়াসিরের কোলে থাকার মাঝে তার গালের এক পাশ স্পষ্ট দেখা যাচ্ছে। শক্তপোক্ত ওই চিবুক দেখে মেয়েটার দৃষ্টিরা বদলায় তার তাকানোর ভাষা। টানা টানা চোখ মেলে অভিভূতের ন্যায় চেয়ে রইল তুষি। যাতে বিমোহ, মুগ্ধতা আর অদ্ভুত এক সম্মোহ মিশে। মনের মধ্যে তখন অন্য এক ছন্দ, অচেনা এক উল্লাস, যার মানে তুষি জানে না। শুধু মুহূর্তটাকে বুকের এক কোণে রেখে দিতে সামনের পুরুষ পানে সে হা করে রইল। বাতাসের তালে তালে অন্তপটে শির তুলল মিতালির নবুৎ সেই সুর। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসুন রাজা পিয়ারির প্রেমে মজিল রে। হাসুন রাজা পিয়ারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসুন জানের রূপটা দেখি ফাল দি ওঠে। ছিঁড়া বাড়া হাসুন রাজার বুকের মাঝে ফোটে। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। তুষির বিমুগ্ধতায় ডুবে মরার মাঝেই আচমকা কোল থেকে ওকে ছুঁড়ে ফেলল ইয়াসির। পুরো পাতার মতো তুলতুলে বিছানার ওপর গিয়ে ছিটকে পড়ল মেয়েটা। হুঁশ এলো, ফিরল হকচকিয়ে। ইয়াসির বুকের সাথে দুই হাত ভাঁজ করে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে বলল, নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুষির চোখে মুখে বিস্ময় ভরকেছে খুব। প্রকট নেত্রে বলল, কি করেছি আমি? এভাবে ফেললেন, কোমরের হাড় নড়ে গেল তো। উফমা! ইয়াসির ধমকে বলল, একদম চুপ, চিচকে চোর একটা। ভেবেছিলে তোমার অ্যাক্টিং আমি বুঝতে পারিনি। ব্যথা লাগার নাটক হচ্ছিল। তুষির মুখ চুপসে গেল। জিভ চলে হেলো দাঁতের নিচে। এই রে, বিটকেলটা তার মানে ধরে ফেলেছে। মিনমিন করে বলল, কি বলছেন? আমি কেন নাটক করব? আমার তো সত্যি ব্যথা লেগেছিল। ফের রুখো গলায় থমকাল ইয়াসির। আই সেই শাট আপ। তুষির রুহু উড়ে গেল। শিরদাঁড়া সোজা হলো মুহূর্তে। ইয়াসির বলল, নেহাত মা তোমায় পছন্দ করেন বলে তখন সবার সামনে কিছু বলিনি। চাইনি ওনার সামনে তুমি ছোট হও। আচ্ছা, তোমার লজ্জা করে না এসব করতে? একটু বিবেকেও বাধে না? তুষির চেহারায় মেঘ। ও কি এসব ইচ্ছে করে করেছে? ওই পেতনিটাকে ইয়াসিরের বুক থেকে সরানোর জন্যই তো। মাথা নুয়ে বলল, আর করব না, সরি। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেলল। বলল, সেটা তোমার জন্যই ভালো হবে। আর ভুলবশত যদি করেও ফেলো, আমি তো আছি। ভবিষ্যতে কখনো যদি দেখেছি কোনো কিছু নিয়ে কারো ইমোশনকে কাজে লাগিয়ে এভাবে মিথ্যে বলেছ, একেবারে কানের নিচে মারব। ইয়াসির আবরারের মার তো খাওনি এখনো, একবার খেলে সারা জীবন মনে থাকবে। তুষির বুক লাফাচ্ছে। ধরফর করছে কেমন। চোখের সামনে ভেসে উঠছে অতীতের সেই দৃশ্য। রুস্তমের ছেলে রুহানের পেটের তলায় হাঁটু দিয়ে একের পর এক প্রহারগুলো ভাবতেই ওর মাথা চক্কর দিল। হড়বড়িয়ে বলল, না না, আর করব না তো। বললাম তো করব না। তাও এমন ভয় দেখাচ্ছেন কেন? ইয়াসির আর কিছু বলল না। ঘুরে যেতে নিলেই আচমকা ডেকে উঠল ও, শুনুন স্যার। দাঁত চেপে পিছু ফিরল ইয়াসির। কথাটা স্যার নয়, স্যার। তোমার স্পেলিং এরকম কেন? তুষি ঠোঁট টিপে রইল। তার জিভ নিষ্পিস করছে খুব। ইয়াসিরের স্বর ভারী। ডেকেছ কেন? বলছিলাম যে, আপনি গিয়ে গোসল করে নিন না। ও কপাল কুঁচকে বলল, কেন? তুষির কণ্ঠে উদ্বেগ। উই পেত, উই আইরিন আপনাকে জড়িয়ে ধরল যে তখন। তো, হু, না মানে ওর গায়ে টিকটিকি ঢুকেছিল। ও আপনাকে ধরল। এখন আপনার গায়েও তো লেগে গেল, তাই। আপনার ভালোর জন্যই বলছি। টেল ফর ইয়োর গুড স্যার। ইয়াসির মুখের ওপর বলল, আমার ভালো তোমাকে ভাবতে হবে না। তুমি নিজেকে নিয়ে ভাবো। ডাফার। মানুষটা বেরিয়ে গেছে। তুষির আমাবস্যায় ছেয়ে থাকা মুখশ্রীতে এক পল ফিরেও চায়নি। মেয়েটা বুক ফুলিয়ে লম্বা শ্বাস ফেলল। দুঃখে শোকে একাকার হওয়া শ্বাস। বিড়বিড় করে বলল,
আমি না ভাবলে কে ভাববে। পরের দিন সন্ধ্যে থেকে জিভের খসখসে ভাব কমাতে জয়নব পান নিয়ে বসলেন। বয়স বাড়লে মুখে রুচি থাকে না, হাত পা চলে না, দাঁতেও বিশেষ জোর নেই। ছাঁচুনিতে পান সুপারি ফেলে জয়নব একবার স্বামীর ছবিটাকে দেখলেন। পৃথিবীর প্রতি এখন আর ওনার তেমন মায়া নেই। ছেলে মেয়েরা বড় হয়েছে, যে যার জীবনে সুখী। এবার দুচোখ বোঝার শুধু সময়ের অপেক্ষা। জয়নব দীর্ঘশ্বাস ফেললেন। এর মাঝেই ঘরের পর্দা সরিয়ে উকি দিল আইরিন। উচ্ছল স্বরে ডাকল, নানু। বৃদ্ধা মুখ তুলে চাইলেন। দুগাল হেসে ডাকলেন, এসো নানু, ভেতরে এসো। আইরিন ঢুকল ঘরে। স্ফুর্ত কদমে নানুর সামনে এসে বসল। জয়নব শুধালেন, বড় বৌমা হালিম রেঁধেছে, খেয়েছ? হ্যাঁ, খেয়েই এলাম। তুমি এই ভর সন্ধ্যে বেলা পান নিয়ে বসেছ কেন? মুখটায় কেমন অরুচি ধরেছে। কিছুই খেতে পারি না, তাই ভাবলাম জীবনে আছে এটাই খাই। আইরিন হেসে বলল, মানুষের পান সাজানোর কৌটো এত সুন্দর হয়, তোমার কাছে না দেখলে বুঝতামই না। আমার আর কি, এটা তো তোমার নানা ভাই। আইরিন আটকে দিল, জানি জানি। নানা ভাই আসামে ঘুরতে গিয়ে তোমার জন্য নিয়ে এসেছিল। এটা আর সাথে একটা বড় গয়নার বাক্স, তাই তো? জয়নব অবাক চোখে বললেন, ও মা, তোমার দেখি সব মনে আছে। থাকবে না? যখনই রুমে আসি তখনই এই এক গল্প শোনাও। নানাভাই পানের কৌটো দিয়ে বলেছিলেন, জয়া বুড়ো হয়ে এটাতে আমরা একসাথে পান খাবো। দেখে ভালো লাগলো তাই তোমার জন্য নিয়ে এলাম। তাই তো? হেসে ফেললেন জয়নব। আইরিন চুপ করে গেল। কিছু একটা ভেবে বলল, আচ্ছা নানু, তুমি না আমাকে তোমার গয়না দেখাতে চেয়েছিলে, এখন দেখাবে? জয়নব ভ্রু বাঁকালেন। কি ব্যাপার বলো তো নানু? এমনিতে তো না ডাকলে বুড়ির কাছে আসো না, আজ হঠাৎ নিজে থেকে এলে, আবার গয়নাও দেখতে চাইছো? তেমন কিছু না, মাম্মা তো সকালের ফ্লাইটে উঠে গেছে, এলেই আমাকে বাসায় নিয়ে যাবে। এখানে আসতে আসতে আবার 1-2 মাস, তাই ভাবলাম তোমার সাথে গল্প করে যাই। আর এখানে আসা থেকে তুমি কতবার বলেছিলে গয়না দেখাবে, আমি এটা ওটার সুতো দিয়ে দেখিনি, তাই আর কি। মাথা নাড়লেন জয়নব। আচ্ছা আচ্ছা, তা ভালোই হয়েছে। মরার আগে সবাইকে ভাগ করে দিতে হবে না। দাঁড়াও দেখাই। বৃদ্ধা উঠতে নিলেই ও আটকালো। আহা, তুমি উঠছ কেন? চাবি কোথায় আমাকে বলো, আমি নিয়ে আসছি। জয়নব প্রসন্ন হেসে বললেন, কত লক্ষ্মী আমার নানু। যাও, ওই ড্রয়ারের চাবি আছে, একদম বড় সাইজেরটা দিয়ে খুলবে। আইরিন তাজ্জব হয়ে বলল, ওই ড্রয়ারে? এরকম খোলামেলা জায়গায় কেউ চাবি রাখেন নানু? আলমারিতে তোমার কত দামি দামি গয়না, কেউ নিয়ে গেলে কে নেবে? নিজেদের বাড়ি, সবাই নিজের মানুষ, সবাই নিজেদের। রেশমি, তুষি ওরা কি বাড়ির কেউ? কি যে বলো, রেশমি কত পুরনো কাজের লোক, কত বছর ধরে আছে এখানে, কোনোদিন একটা জিনিস এদিক থেকে ওদিক করেনি। আর তুষি, ও তো বাড়ির বউ। বাড়ির বউ কি এসব করে? আইরিনের শরীরটা জ্বলে গেল। চোখ বুজে সামলাল নিজেকে, আলমারিতে হাত দিতে দিতে নরম করল স্বর। বলল, বউ কাকে বলছো? ওকে ভাইয়া বউ মানে নাকি? আর যত যাই হোক, ও কিন্তু একটা চোর নানু। চোরদের স্বভাব কখনো যায় না। জয়নব কথা বাড়ালেন না। আইরিন আলমারি খুলে চোয়েকশো বাক্সটা বের করে আনলো। বিছানার ওপর রেখে বলল, অনেক ভারী, পাথরের তো, এজন্যই এত সুন্দর, একদম পুরনো রাজাদের সিন্দুকের মতো লাগছে। নানা ভাইয়ের পছন্দ আছে নানু। জয়নব হাসলেন। আইরিনের চেহারায় আজ অন্যরকম দুটি জলজল করছে তারার মতো। এত খুশি কেন কে জানে। জয়নব বাক্স খুললেন। স্বর্ণের তৈরি এক একটা ভারী গহনা দেখেই আইরিনের মুখ চকচক করে উঠল। নানুর দাদা সে আমলের জমিদার ছিলেন। নানুই তাদের একমাত্র নাতনি, সেই হিসেবে গয়না এত চোখ ধাঁধানো। ও বলেই ফেলল, বাপরে, এত গয়না। জয়নব বললেন, আরও ছিল। 2 ছেলের বউ, তোমার মা সবাইকে দিয়ে দিয়ে কটা আছে। এগুলোও সব নাতনি আর নাতবুদের ভাগ করে দিয়ে যাব। আইরিনের মুখ ছলকায়। নাতনির তালিকায় ও আছে। আবার যদি ইয়াসিরের বউ হয়, তাহলে তো ওদিক থেকেও পাবে। জয়নব বললেন, আমার শাশুড়ি মা বিয়ের সময় আমাকে একটা বড় সীতাহার দিয়েছিলেন। আমি ঠিক করেছিলাম, আমার বংশে যে প্রথম নাতি আসবে, তার বউকে সেটা উপহার দেব। সায়ন দাদুভাই তো নেই, সে হিসেবে এখন সার্থ দাদুভাইয়ের বইপা। বলতে বলতে থামলেন তিনি। ধীর হাতের গতিটা বেড়ে গেল হঠাৎ। বাক্সের সমস্ত গয়নায় এক পল সতর্ক চোখ বোলালেন। আর্তনাদ করে বললেন, এ কি, সীতাহারটা কোথায়? আইরিন এটা ওটা নাছিল। মুখ তুলল চকিতে। জিজ্ঞেস করল, কোনটা? যেটার কথা বললে মাত্র। হ্যাঁ।
এখানেই তো ছিল। নেই কেন? নেই। সব গয়না ঢেলে দেখো তো। অস্থির হাতে বাক্স উল্টে দিলেন জয়নব। সমস্ত গয়না ভালো করে নেড়েচেড়ে দেখে ছটফট করে উঠলেন। নেই তো। হায় আল্লাহ, কি হলো? কই গেল? কোথায় পরল? প্রৌঢ়া উত্তেজনায় দাঁড়িয়ে গেলেন। অত বড় হার। বংশের ঐতিহ্য। আইরিন এদিক সেদিকে দেখে বলল, দেখেছ, আমি বলেছিলাম। আরো রাখো এখানে ওখানে চাবি। কিন্তু? কিসের কিন্তু? পুরো ঘরটা আগে খুঁজে দেখি দাঁড়াও। শওকত অনেক দিন পর নিচে নেমেছেন। শরীর এখন মোটামুটি ভালো। সোফায় পিঠ হেলে বসতেই চায়ের কাপ নিয়ে হাজির হলো তুষি। ভদ্রলোক চোখ তুলে চাইলেন। হাসলেন ওকে দেখে। জিজ্ঞেস করলেন, তুই বানিয়েছিস? তুষি মাথা নাড়ল দুপাশে। সরল স্বীকারোক্তি দিল, আমি চা বানাতে পারি না। শওকত কাপ হাতে নিলেন, কণ্ঠে হতাশা। কি পারিস তাহলে? খেতে পারি। বস্তির টঙে বসে বসে অনেক চা খেতাম। একদিনে 4 কাপ চাও খেয়েছি জানেন। বলেই তুষি গর্বের হাসি হাসল। শওকত মাথা নাড়লেন। বুকে দীর্ঘশ্বাস। বললেন, চা বানানোটা একটু শিখে নিস বুঝলি, মা। আমিও এত চা প্রিয় মানুষ, যখন তখন চাইলেই তনিমা খ্যাক করে ওঠে। তুই বানাতে পারলে অন্তত এই বাবাটা একটু ঠিকঠাক খেতে পারবে। তুষি ফের মাথা নাড়ল। কিছু বলতেই যাচ্ছিল, আচমকা ওপর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো আইরিন। বড় মামা, বড় মামি, ছোট মামি, কে কোথায় আছো? বাড়িময় তার হাঁকডাকে তটস্থ হলো সকলে। জয়নবকে ধরে ধরে নামছে আইরিন। গতিবেগ উল্কার ন্যায়। তনিমা, রেহনুমা ছুটে এলেন। ইউষা, মিন্টু ঘর থেকে বের হলো দৌড়ে। বসার ঘরটা নিমিষেই মানুষে ভরে গেল। শওকত বললেন, কি হয়েছে আইরিন? জয়নবের অস্থির মুখটা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন তনিমা। কাছে গিয়ে বললেন, এ কি আম্মা, এমন লাগছে কেন আপনাকে? কিছু হয়েছে? আইরিন জয়নবকে চেয়ারে বসাল। বৃদ্ধা ফাঁসফাঁসে গলায় জানালেন, সীতাহারটা পাচ্ছি না বৌমা। বাক্সে নেই। এক ঘোষণায় আঁতকে উঠল সবাই। রেহনুমার কণ্ঠে আর্তনাদ। কি বলছেন? বাক্সে নেই মানে? কোথায় যাবে? অত বড় হার, অত ভরি স্বর্ণ, কোথায় হাওয়া হয়ে গেল? অয়ন এলো একটু বাদে। হুলস্থুল গতির ব্রেক কষল ঠিক তুষির পাশে দাঁড়াতেই। ব্যগ্র কণ্ঠে সুথাল, কি ব্যাপার, কি হয়েছে? আইরিন, অমন চেঁচালি কেন? উত্তর দিলেন তনিমা, আমার গয়নার বাক্স থেকে সীতাহার নাকি গায়েব হয়ে গেছে। জয়নব বিচলিত আওড়ালেন, কখনো তো এমন কিছু হয়নি। সব তো ঠিকঠাকই থাকে। আজ হঠাৎ এসব কি করে ঘটল কিচ্ছু বুঝতে পারছি না। অয়ন বলল, 1 মিনিট, 1 মিনিট। দিদুনের বাক্স তো আলমারিতে থাকে। আলমারি খুলে হার কে নেবে? এ বাড়িতে বাইরের কে আছে? একটা আস্ত হার এমনি এমনি বাক্স থেকে উধাও হয়ে গেল, আশ্চর্য। আইরিন বলল, আহা ভাইয়া, এত আশ্চর্য হচ্ছ কেন? হার তো আর নিজে নিজে উধাও হয়নি। নিশ্চয়ই কেউ উধাও করেছে। বলতে বলতে তার নজর ঘুরে এলো তুষি থেকে। ইউষার চোখে পড়ল সেটা। মেজাজ খারাপ করে বলল, কি বলতে চাইছো তুমি, আপু? আমি কি বলবো? যা বলার সে তো নানুই বলছে। আগে কখনো নানুর হারটার এমন হারিয়েছে। আজকে হারালো। কেন? কার জন্য? সেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে ইউষা? রেহনুমা মাথা নেড়ে বললেন, আমারও মনে হচ্ছে হার চুরি গেছে। এটা তো অসম্ভব কিছু না, আপা। 7 ভরি স্বর্ণের হার। আর আম্মা যেমন চাবি এখানে ওখানে রাখে, মাঝে মধ্যে তো ভুলেও যায় চাবির কথা। কিন্তু কে নেবে হারটা? বাড়িতে তো বাইরের লোক কেউ আসেনি। তুষির চোখ কপালে উঠল। 7 ভরি স্বর্ণ। কিন্তু কে করলো এই কাজ? যেখানে স্বয়ং ওর মতো চোর উপস্থিত, সেখানে নতুন চোরের আমদানি হলো কি করে? ও তো নিজেও এখন আর এসব চুরি টুরি করে না। শওকত বললেন, কিন্তু তা কি করে হয়? আম্মা সারাক্ষণ ঘরে থাকে। বাইরের লোকজনও খুব একটা বাড়িতে আসেনি। রাতের বেলা যে কেউ এসে চুরি করবে তারও উপায় নেই। এত কড়া সিকিউরিটি থাকে এইটা। আইরিন বলল, মামা, বাইরে থেকে চোর আসবে কেন? চোর তো আমাদের ঘরেই আছে। এই যে মেরিন রহমান তুষি, কারওয়ানের নামকরা ছিচকে চোর। ওর কথা সবাই ভুলে গিয়েছ। তুষি বিস্ফোরিত চোখে চাইল। অয়ন সাথে সাথে বলল, আইরিন, কি ধরনের কথা এসব? তাহলে আর কি বলবো? ও চোর নয়। নাকি ও কোনোদিন চুরি করেনি? কদিন আগে তুমিও না বললে ভাইয়া, ও তোমারও মানিব্যাগ নিয়ে গেছিল। তবে? ইউষা বলল। আইরিন আপু, তুমি থামবে। তুষিকে তুমি পছন্দ করো না বেশ ভালো কথা, তাই বলে বাড়িতে যা ঘটবে তা ওর ওপর চাপিয়ে দেবে কেন? আমি কেন চাপিয়ে দেব? যা সত্যি তাই বললাম। আচ্ছা ছোট মামি, তুমি অন্তত ভেবে দেখো আমি ঠিক বলছি কিনা। যে মেয়ে রাস্তায় রাস্তায় পকেট কেটে বেরাত,
সে নানুর অমন ভারী সীতাহার দেখলে লোভ সামলাতে পারবে? আর গয়নার বাক্সের মধ্যে তো ওটাই সবচেয়ে দামি হার ছিল, তাই না? রেহনুমা সহসা সুর পাল্টে ফেললেন। ঘাড় নেড়ে বললেন, তাই তো। আপা, ও তো কিছু ভুল বলেনি। কি বলছিস ছোট, তোর কি মাথাটা গেছে? তুষি কেন চুরি করবে? ও আমার ছেলের বউ। আইরিন বলল। বউ? ও নিজেকে বউ ভাবে? এ মেয়ে একটা বস্তি থেকে উঠে এসেছে। ওসব বস্তির ছোট লোকরা কি কখনো ভালো হয় নাকি? শওকত চাপা কণ্ঠে ধমকালেন। আইরিন, হচ্ছে কি? সম্পর্কে ও তোমার বড় ভাইয়ের বউ। ভাই তো আর মানে না, মামা। তাহলে আমি কেন মানব? তুষি হতভম্ব হয়ে সব কথা শুনছিল। গোটা ব্যাপারটা ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। ও তো জয়নবের ঘরের চৌকাঠেও আজ অবধি যায়নি। চুরি করবে কখন? জয়নব অধৈর্য হয়ে বললেন। বড় বৌমা, তোমরা হারটা খোঁজার ব্যবস্থা করো। ওটা আমার শাশুড়ির স্মৃতি। এত বছর আগলে রাখলাম, এখন না পেলে। তনিমা গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন। আম্মা, আপনি শান্ত হন। হার পাওয়া যাবে। আমরা দেখছি, সবাই দেখছি। অয়ন বলল। দিদুনের ঘরটা একবার ভালো করে খুঁজে দেখলে হতো না? ইউষা সজোরে মাথা ছেকাল। সেও একমত। আইরিন বলল। নানুর ঘর আমি দেখেই এসেছি। কোথাও হার নেই। আমি বলছি ভাইয়া শোনো, এই হার তুষি চুরি করেছে। তুষি গর্জে উঠল অমনি। পেতনির বাচ্চা, একদম আমাকে চোর বলবে না। মেরে মুখ ভেঙে দেব কিন্তু। আইরিন হতবাক হয়ে বলল। শুনেছ ছোট মামি, ভাষা শুনেছ ওর? জঙ্গলি কোথাকার। ওই চুরি করেছে, আম শিওর। ওর ঘর তল্লাশি করলেই হার পাওয়া যাবে। ইউষা চোখ সূচক শব্দ করে বলল। আইরিন আপু, তুমি কি শুরু করেছ? তুষি তো সারাদিন নিচেই থাকে। ও কি দিদুনের ঘরে যায়? তাহলে কখন চুরি করবে? সেটা ওই চোরকেই জিজ্ঞেস করে দেখো, ওই ভালো বলতে পারবে। তুষি কটমট করে বলল। ঠিক আছে। তোমার মুখ যখন এত চুলকাচ্ছে, তখন চলো, আমার ঘর দেখে আসবে। কিন্তু যদি হার না পাওয়া যায়, তখন তুষির মারের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না বলে দিলাম। এমন থাপ্পড় মারব, একেবারে সারা জীবনের মতো কানা হয়ে যাবে। তনিমা মৃদু স্বরে শাসালেন। আহ তুষি, হচ্ছে কি? কি কথা এসব? রেহনুমা বললেন। আপা চলো, ঘরটা দেখে আসি ওর। তনিমা জায়গা ছেড়ে নড়লেন না। তুষির ঘর তল্লাশি মানে ওকে অপমান করা। অয়ন দুই গাল ফুলিয়ে বিরক্ত শ্বাস ফেলল। আইরিনের সবেতে বাড়াবাড়ি, সাথে আবার ছোট মা জুটেছে। আরে হো, মেয়েটা আগে যা ছিল। এখন তো পড়াশোনা করছে, আদব কায়দা শিখছে। এখনো ওসব নিয়ে খোঁচা দিতে হবে। তুষি রেহনুমাকে বলল। আপনি চান? গিয়ে সব ভালো করে দেখে আসুন। আমি তো জানি কিছু পাওয়া যাবে না। এই পেতনি শুধু শুধু ইঁদুরের মতো চেঁচাচ্ছে। আইরিন ফুঁসে উঠল। মুখ সামলে কথা বলো তুষি। রেহনুমা অতিষ্ঠ। বাকিরাও তাই। আইরিনকে থামাতে ওর হাত ধরে টানলেন তিনি। তুমি এসো, আমার সাথে এসো। এসব অশান্তি আর ভালো লাগে না। ওর ঘর দেখে হেলেই তো ল্যাটা চুকে যাবে, তাই না? এসো। আইরিন সাপের মতো ফুসফুস করতে পা বাড়াল। ভ্রুক্ষেপহীন তুষি ভেঞ্চি কাটল ফের। তনিমা নিরশ্বাস ফেলে মাথা নাড়লেন দুপাশে। জয়নবের চিন্তিত মুখ শুষ্ক প্রায়। কত পুরনো হার। কখনো এমন হলো না। কোন শনি যে নামলো ঘরে? ইউষা ঘামছে। আর চোখে সে তুষির প্রজ্জ্বল মুখখানা দেখল। মেয়েটার হাত সাফাইয়ের সমস্যা আছে সত্যি। কিন্তু তাই বলে দিদুনের হার তো আর নেবে না। নাকি নিয়েছে? ও ফিসফিস করে বলল। তুষি, সত্যি তুমি কিছু করনি তো? তুষি মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল। আরে না, আমি ভালো হয়ে গেছি। ইউষা ঘাড় দোলায়। স্বস্তির শ্বাস ফেলে হাসে। না, ওর তাহলে বুঝতে ভুল হয়নি। তারপর কিছু সময় কাটল। ঘরের ইটকাঠের বাঁকে থমথমে নীরবতা নেমেছে। কারো মুখে কথা নেই। অস্বস্তি আর অপ্রতিভ সকলে। তুষির ঘর তল্লাশির ব্যাপারে তাদের জোরদার আপত্তিটা মুখশ্রীতে স্পষ্ট। ঠিক সেই সময় স্টোর রুম হতে চেঁচিয়ে উঠলেন রেহনুমা। আপা! নিবিন্ত সবাই চমকে উঠল। চকিতে ছুটে গেল এক একজন। তুষির কপালে ভাঁজ বসেছে। ঘরে কি হাতি ঘোড়া রেখে এসেছিল? এমন চাচালো কেন? ইউষার পিছু পিছু চৌকাঠে এসে থামল সেও। দৌড়ে আসা মানুষগুলো দোরগোড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে। সকলের থমকে থাকা চাউনি অনুসরণ করে ঘরের ভেতর চাইল তুষি। গোটা আকাশটা মাথার ওপর ভেঙে পড়ল সহসা। বিছানার তোষকের এক কোণা উল্টানো। রেহনুমা পাশেই দাঁড়িয়ে। হাতে ঝুলছে স্বর্ণে বাঁধানো লম্বা সীতাহার। তুষির বক্ষস্থল ছাদ করে উঠল। মুখের রক্ত শুকিয়ে সাদা হলো নিমিষে। আইরিন বলল। এবার কি বলবে, তুষি? চুরি না করলে হার তোমার বিছানার নিচে এলো কি করে? তুষি উত্তর দিতে পারল না। বিস্ময়ে বাকরুদ্ধ মেয়েটা।
ইউষা করুণ চোখে ফিরে চায়। বিমর্ষ গলায় বলে, তুমি সত্যি চুরি করেছ তুষি? আমার এত বিশ্বাস, ভালোবাসার, তবে এই দাম দিলে? তুষির মাথাটা কেমন ফাঁকা হয়ে গেছে। সদ্য পৃথিবী চিনতে থাকা শিশুর মতো মেয়েটা নিস্তব্ধ চোখে চেয়ে রইল শুধু। তুরন্ত ক্ষিপ্ত বাহিনীর ন্যায় অপাস হতে ছুটে এলো আইরিন। সবার সামনে দিয়ে এক উন্মাদ পশুর মতো হামলা করল ওর ওপর। গায়ের সবটুকু জোর দিয়ে সজোরে এক চড় মারতেই অপ্রস্তুতিতে ছিটকে গিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তুষি। হকচকাল প্রত্যেকে। ইউষা আর্তনাদ করে ওঠে, তুষি! পরপর জোরো বাতাসের মতন দৌড়ে গেল সে। তুষি স্তব্ধ, বিমূঢ়, বিস্ময়াত্মের ন্যায় চাইল ফিরে। আইরিন হিসইস করছে, চোখে মুখে জ্বলন্ত গরিমা। ফের এগোতে নিলেই হাতটা চেপে ধরল অয়ন। ধমকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? মারলি কেন ওকে? আইরিন পাল্টা চেঁচিয়ে উঠল, বেশ করেছি মেরে। কেন মারব না? তখন সবার সামনে ও কি বলল শোনোনি? গয়না না পাওয়া গেলে ও আমাকে মারবে। আর এখন গয়না পাওয়া গেছে, তা হিসেব মিলিয়ে নিতে এবার আমি ওকে মারলাম। তনিমা বললেন, আইরিন, আমরা বড়রা কেউ এখনো মরে যায়নি যে তোমাকে হিসেব মেলাতে হবে। তুষি যাই করুক, ও ইয়াসিরের বউ। কিছু করার আগে এটুকু অন্তত মাথায় রাখবে। রেহনুমা এগিয়ে এসে বললেন, আপা, তুমি এখনো এসব বলছো? এই যে দেখো মায়ের হার, দেখতে পাচ্ছ, ঝুলছে আমার হাতে। এটা তুষির বিছানার নিচ থেকে পেয়েছি। অথচ একটু আগে এই মেয়ে কত বড় বড় কথা বলল সবার সামনে। আইরিন তো ভুল কিছু করেনি। আমাদের বাড়ির মেয়েকে মারবে বললে আমরা কি কাউকে ছেড়ে দেব নাকি? তনিমার কথা হারিয়ে গেল। কার হয়েই বা বলবেন? তুষি তো সেই পথ খোলা রাখেনি। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না সত্যি এরকম কিছু ঘটেছে। আর তো নজরে তুষির দিকে ফিরলেন তনিমা। দুই ঠোঁট ফাঁকা করে মেয়েটা হা করেছে। যে অপরাধ করল, তারপরেও এই বিস্ময় কিসের? ইউষা উদ্বিগ্ন হয়ে বলল, তুষি, ব্যথা লেগেছে তোমার? ওঠো, আমার হাতটা ধরে ওঠো। অমনি খ্যাক করে উঠলেন রেহনুমা। খবরদার ইউষা, তুই ওই চোর মেয়েকে ছুবি না। সরে আয় ওর থেকে, সরে আয়। মা আমি। মেয়েটাকে পুরো কথা বলতে দেয়া হলো না। পূর্বেই হনহন করে এসে টেনে নিলেন রমণী। তুষি তখনও বিমূঢ় বনে রইল। কি থেকে কি ঘটেছে ও কিচ্ছু বুঝতে পারছে না। শওকত বসে পড়লেন চেয়ারে। জয়নব দুপাশে মাথা নেড়ে বললেন, ছি, ছি ছি, ছি। তুষির শরীরে কথাটুকু কাটা হয়ে বিঁধল। মনে হলো ছিটা ওকেই বললেন বৃদ্ধা। হ্যাঁ ওকেই। ফের কানে এলো জয়নবের আওয়াজ। নিরাশ কণ্ঠে বলছেন, শেষমেশ বাড়ির বই বাড়ির গয়না চুরি করল। ড্যাশ 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 ড্যাশ। নৈসর্গিক দিনের ফোকফকে আলো, আকাশের বুকে ছুটে বেড়ানো পাখি, কিংবা তরুর ডগায় বসে থাকার রোদের ধারে ভীষণ চপলতা আজ। সবকিছু স্বাভাবিক, সুন্দর। তবে সৈয়দ নিবাস, তার কোল জুড়ে বসেছে এক আশ্চর্য নীরবতা। বসবার ঘরে মানুষের কমতি নেই। সাইফুল, ইয়াসির বাদে প্রত্যেকেই উপস্থিত। অথচ কারো মুখে কথা নেই। বিস্ময়ে, হতাশায় নিস্তেজ দৃষ্টিগুলো শুধু লেগে গেছে মেঝেতে। সকলের নিঃশ্বাসের এক থমথমে ভার ছড়িয়েছে হাওয়ায়। যেন এই ঘর, এই মানুষগুলো, এই মুহূর্তটা জমে গেছে অদৃশ্য এক শূন্যতার জালে। টেলিফোনে কথা বলছেন রেহনুমা। সংযোগ গিয়ে ঠেকেছে সুদূর ইয়াসিরের থানায় থাকা ল্যান্ডফোনের লাইনে। ছেলেটাকে এক্ষুনি বাড়িতে আসার তলব পাঠিয়েছেন তিনি। এতবার জিজ্ঞেস করল কি হয়েছে, উত্তরই দিলেন না। শওকত মাথা নুয়ে বসে আছেন। পাশেই দাঁড়িয়ে অয়ন। আশাহত, নির্বাক তারা। তনিমার চেহারায় মেঘের অন্ধকার কেবল ছুটে ছুটে ঘুরছে। বারবার চোখ মুছছে ইউষা। এমন পিনপতন নীরবতার মাঝে তার মৃদু ফ্যাচফ্যাচে কান্নাটা শোনা যাচ্ছে অল্প। অথচ তুষি, ওর চোখে জল নেই। তবে ধুধু মরুতে কোনো তৃষ্ণার্ত পথিক যেমন শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সেইভাবে অদূরের কোথাও একটা দেখছে সে। মিন্তু চুপ করে বসে আছে। বড়দের মাঝে তার বলার কিছু নেই। রেহনুমা যে কোনো সময়ই ধমকে ঘরে পাঠিয়ে দিতে পারেন। জয়নবও একরকম নিশ্চুপ। রেহনুমা কথা শেষ করে আইরিনের পাশে এসে দাঁড়ালেন। ঘোষণা করলেন সবার উদ্দেশ্যে, স্বার্থ আসছে। এই মেয়ের ব্যবস্থা উই এসে করুক। এমন চোর মেয়েকে বাড়িতে আর একটা দিনও রাখা ঠিক হবে না আবা। আমি অন্তত আর চাইছি না সেটা। তনিমা নিরুত্তর। একটু একজাজ ও হুহাও করলেন না। আইরিন আর চোখে তুষির দিকে চাইল। মেঝেতে দু পা ভাঁজ করে বসে আছে মেয়েটা। সেই থেকে এই একই রকম বসে। ফর্সা, সুন্দর মুখখানা কি করুন, কি ফ্যাকাশে। এত নিঃসহায়, এতটা দুরবস্থা তো বস্তির তুষির কোনোদিন ছিল না। আইরিন ঠোঁট টিপে ক্রূর হাসি হাসল। পরপর সেই হাসি মিলিয়ে নিল রুক্ষতায়। গলা ঝেড়ে বলল,
আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে সুবিধের নয়। একটু আগ পর্যন্ত কেউ আমাকে বিশ্বাস করছিলে না, এখন মিলল তো, হলো তো প্রমাণ। কি ইউষা, কিছু বলবে না এখন? ইউষা চিবুক নামিয়ে রাখল বুকে। ওর কাছে উত্তর নেই। চোখ সহ মনটাও টলমল করছে বিষাদে। যে মেয়েটাকে শুরু থেকে ও বোনের মতো ভালোবাসল, বন্ধুর মতো আগলে রাখল, সেই তুষি পারল এমন করতে। পারল ওর বিশ্বাস নিয়ে খেলতে। কতবার বারণ করেছিল বাড়ির জিনিসে হাত না দিতে, কতবার সাবধান করেছিলে, অথচ তুষি ওর এই সামান্য কথাটুকুর এক ফোঁটা দামও দিল না। তনিমা বললেন, তুষি, আমি তোমাকে কতটা পছন্দ করতাম হয়তো তুমি নিজেও তা জানতে। স্বার্থ না চাইলেও ওর বউ হিসেবে তোমাকে আমি মনে প্রাণে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আফসোস, সব তো দূর, তুমি নিজেই ঠিক হলে না। বরং প্রমাণ করে দিলে চোরের মন গহীন জঙ্গলের মতো হয়। সেই জঙ্গল চাইলেও কেটে কুটে সাফ করা যায় না। তুষি মাথা তুলে চাইল। বিষবাক্যের এক ছটকা আঘাতে নীল হলো সারা মুখ। আর্দ্র ব্যাকুল স্বরে বলল, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমি সত্যি চুরি করিনি। রেহনুমা খাকিয়ে উঠলেন। চুরি করনি তাহলে হাতটা তোমার বিছানার নিচে গেল কি করে? উড়ে উড়ে। তুষির নিষ্পন্দ জবাব, আমি জানি না। আইরিন টেনে টেনে বলল, বাহ, কি সুন্দর কথা। উনি জানেন না, সব চোরের মুখেই একই কথা থাকে, মামি। কেউই নিজেদের অন্যায় স্বীকার করতে রাজি নয়। আগেও যেমন ছিল এখনও তাই। কয়লা ধুলে কি আর ময়লা যায়? ইউষা আর নিতে পারল না। প্রতিবাদ করল রিনরিনে স্বরে, আপু তুমি চুপ করো। মা তো বললেন ভাইয়া আসছেন। ভাইয়া এসে যা করার করবে। তুমি ওকে এত কথা শোনাচ্ছ কেন? ও তো আর তোমার গয়না নেয়নি। রেহনুমা ফুঁসে উঠলেন সহসা, তুই চুপ কর। তোকে এখানে কথা বলতে কে বলেছে? আইরিন তো ভুল কিছু বলেনি। আমি আপাকে প্রথম দিন থেকে বলছিলাম মেয়েটাকে এত লাই দিও না। সে তো আমার কথা শোনেনি, সাথে ভাইজানও এই বস্তির মেয়েকে নিজের মেয়ে বানিয়ে ফেলেছিলেন। আরে বাবা, মানুষের একটা বংশ, কর্মেরও ব্যাপার আছে। এমন নোচ্ছার মেয়ে মানুষ ঘরের বউ মানে নিজেদের মাথায় কালো কাপড় বাঁধা, যার মধ্যে আচার ব্যবহারের বালাই নেই, না আছে ভদ্রতা সভ্যতা। এসব চোর কি কখনো ঘরের লক্ষ্মী হয়? তুষি চোখ খিচে নিল। ডোক গিলল সাথে। গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে খুঁজছে। ফুটন্ত লাভার মতো তপ্ত তার আজ। কেমন অসহ্যকর অনুভূতি এটা। আচ্ছা, ও তো ছোটবেলা থেকেই মানুষের কটু কথা শুনে বড় হয়েছে। কত মানুষের মারধরও খেয়েছে। কখনো তো এমন কষ্ট হয়নি। ভেতরটা ছিঁড়ে নেয়ার মতো এই বিশ্রী অনুভব একদমই নতুন। এমন ছটফট লাগছে কেন হঠাৎ? সদ্য জবাই করা পশু মাটিতে লুটিয়ে পড়ে যেমন করে তেমন লাগছে নিজেকে। অয়নের দুচোখে মার শ্রাবণ। নীরস চোখে তুষির মুখপানে চেয়ে রইল সে। বোকা মেয়েটা এত বড় একটা ভুল কি না করলেই পারত না। এখন ওকে কি করে বাঁচাবে সে? এত এত খারাপ কথার দিক থেকে কিভাবে উদ্ধার করবে? ধীরে সুস্থে মুখ খুলল সে। বলল, আচ্ছা দিদুন, তুমি তো বলেছিলে এই হার বংশের প্রথম নাতির বউয়ের জন্য রাখা। সেই হিসেব করলে ভাইয়াই এখন বড় ছেলে। আর তুষি এখনো ভাইয়ার বর্তমান স্ত্রী। তাহলে হার তো ওরই পাওয়ার কথা। ওর হার ও নিয়েছে, ব্যাস। সেটাকে চুরি না বলে সাধারণভাবে দেখতে পারছ না কেন তোমরা? কি বলছো তুমি দাদু ভাই? একটা হার সম্মানের সাথে অর্জন করে নেয়া আর চুরি করে বিছানার নিচে লুকিয়ে রাখা কি এক হলো? হ্যাঁ, হিসেব করলে হার ওর প্রাপ্য হতো। কিন্তু সেটা তখনই, যখন ওদের সম্পর্ক আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সহজ হবে। এভাবে আমার ঘরে লুকিয়ে ঢুকে বাক্স হাতিয়ে গয়না নিয়ে আশাকে তুমি সাপোর্ট করছো দাদু ভাই। তোমার থেকে আমি এসব আশা করিনি। অয়ন ফোঁস করে শ্বাস ফেলল। সে নিজেই নিজের থেকে এসব আশা করে না। এমন অযৌক্তিক, বোকা বোকা কথা। কিন্তু কি করবে? এই মুহূর্তে ওর নিজেকে কেমন উপায়হীন লাগছে কাউকে বোঝাতে পারবে কখনো? তুষির হাস্যোজ্জ্বল মুখখানার এই নিভিন্ত প্রদীপের ন্যায় দশা সহ্য হচ্ছে না অয়নের। জিভে ঠোঁট চুবিয়ে কথা খুঁজল অয়ন। বলল ফের, দিদুন, তুষির বয়স কম। ও এখনো জগতের ভালো মন্দ ঠিক করে বোঝে না। এত বছর ধরে ও একটা পেশায় ছিল, হোক সেটা চুরি বা অন্য কিছু। মাত্র 1-2 মাস আমাদের বাড়িতে থেকেই তো আর সেই অভ্যাসের বদল হয়ে যাবে না। হয়তো ভুল করে লোভের বশে গয়না সরিয়ে ফেলে। অমনি প্রতিবাদ করে উঠল তুষি। না, আমি গয়না নিইনি। আপনারা কেন বিশ্বাস করছেন না বলুন তো? আমি সত্যিই কিছু জানি না। অয়নের কণ্ঠ কোমল। তুষি রিল্যাক্স। আমি কথা বলছি তো। দেখো, আমার বাড়ির লোক কেউ খারাপ নয়।
তারা অত্যন্ত ভালো মানুষ। তুমি ভুলটা স্বীকার করে ক্ষমা চাও, সবাই ঠিক ক্ষমা করে দেবে। ইউসা সবেগে মাথা ছাকাল। তারও একই কথা। অথচ তুষি দৃঢ় কণ্ঠে বলল, কিসের ভুল? স্বীকার করার প্রশ্নই বা আসছে কেন? যে কাজ আমি করিনি তার জন্য কেন ক্ষমা চাইব? রেহনুমা তাজ্জব কণ্ঠে বললেন, দেখেছিস চোরের মায়ের কত বড় গলা দেখেছিস অয়ন? এবার দেখ ভালো করে। আমি নিজে ওর বিছানা থেকে এটা বের করলাম, আর ও নাকি চুরি করেনি। অনেক হয়েছে, আমি বুঝে গেছি এই মেয়ে স্বীকার করবে না। আচ্ছা ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? আপনি অন্তত এই মেয়েকে কিছু বলুন। নাকি এখনো আপনার এর থেকে দরদ কমেনি? শওকত যেমন বসেছিলেন তেমনই বসে রইলেন। তুষি এবার নড়েচড়ে উঠল। জীবনে প্রথম একটা মানুষকে ও বাবা ডেকেছে। তার মুখ থেকে মায়ের মতো আদরের সম্বোধন শুনেছে। সেই মানুষ ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্বয়ং স্রষ্টা জানেন। মুহূর্তে উঠেই ভদ্রলোকের কাছে ছুটে গেল তুষি। হুড়মুড়িয়ে বসল পায়ের কাছে, কণ্ঠে ব্যাকুলতা। বাবা, বিশ্বাস করুন, আপনি অন্তত বিশ্বাস করুন আমাকে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি সত্যি কিছু করিনি। শওকত মাথা তুললেন না। তুষির হাতটা ওনার উরুর ওপর ছিল। নিঃশব্দে সেটা হটিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। মেয়েটা স্তব্ধ হলো আরেকবার। ভদ্রলোক বোঝার স্বরে বললেন, আমি বরাবর আমার ভালোবাসা ভুল পাত্রে দান করে এসেছি। তুই সেটা আরেকবার প্রমাণ করলি তুষি। তোকে আমি মেয়ের জায়গা দিয়েছিলাম, স্নেহ করেছিলাম, মা ডেকেছিলাম, কিন্তু তুই একটা গয়নার জন্য আমাদের সবার আবেগ ভালোবাসাকে এত নিচে নামিয়ে ফেললি। তুষি স্তম্ভিতের ন্যায় আওড়াল, বাবা, ডাকিস না, ডাকিস না। এসব নামে আর ডাকিস না আমাকে। আমার মেয়ে আর যাই হোক চোর হবে না। তুষির ভেতরটা দুমড়ে মুছে একাকার হয়ে গেল। পাঁজর খাবলে নেয়ার মতো টান পড়ল বুকে। শুকনো চোখে ফালফাল করে চেয়ে রইল মেয়েটা। চোর তুষি, পকেটমার তুষি এসব ডাকতো ওর কাছে ডাল ভাতের মতো। তাহলে তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? কেন ও এসব কথা মেনে নিতে পারছে না? তুষির বিধ্বস্ত চেহারা দেখে খারাপ লাগলো ইউসার। মায়ের ভয় দূরে ঠেলে এসে কাঁধে হাত রাখল ওর। অবসন্ন চোখ তুলে চাইল তুষি। ইউসাকে দেখেই ধরফিয়ে দাঁড়ালো আবার। গড়গড়িয়ে বলল, ইউসা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। কেউ কেন আমার কথা শুনছেন না বলো তো? আমি সত্যি হাতটা নিইনি। আমি। ইউসা বাম হাত তুলে গাল ছুল ওর। হাসার চেষ্টা করে বলল, অপরাধ করলে সেটা স্বীকার করতে হয় তুষি। তাতে কেউ ছোট হয়ে যায় না। তুমি স্বীকার করে নাও, দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। তুষি মর্মাহত নিবিন্ত স্বরে বলল, তুমিও। তারপর ইউসার মুঠো থেকে হাতটা ছাড়িয়ে নিল সে। সবার মুখের দিকে ঘুরে ঘুরে দেখল এক পল। প্রত্যেকের চোখে অবিশ্বাস, কারো চোখে ঘৃণা। এমনকি মিন্টুর মতো একটা বাচ্চা ছেলেও কেমন অদ্ভুত নয়নে দেখছে। চোখাচোখি হতেই মাথা নুয়ে নিল সেও। অথচ কিছুদিন আগেই কেমন কাছে ছুটে এসে হাত বাড়িয়ে দিয়েছে। কত অমায়িক হেসে বলেছিল, আপু এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তুষি আরেক দফা আহত হল। বক্ষপট বেদনায় নিঃশ্বাস। রেহনুমা অধৈর্য চিত্তে বললেন, আপা, ভাইজান আজকে আমি একটা কথা বলে দিচ্ছি। স্বার্থ এসে কি করবে আমি জানি না, তবে এই চোর মেয়ে বাড়িতে থাকলে আমি কিন্তু আর এক মুহূর্তও থাকব না বলে দিলাম। এসব অপা অলক্ষী মেয়ে মানুষ সংসার থেকে যত দ্রুত বিদায় করা যায় তত ভালো। এই মেয়ে আমাদের কপালে কালো ছায়া হয়ে এসেছে। তোমাদের এত ভালোবাসা, আহ্লাদের পরেও যে চুরি করতে পারে সে সব পারবে। আজ গয়না সরিয়েছে, কাল টাকা পয়সা সরাবে। আস্তে আস্তে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে আমাদের। আইরিন সুর মিলিয়ে বলল, ঠিক তাই। ভায়া আসুক, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলবে। তুষির অন্তঃপট দ্বিখণ্ডিত। মানুষের কথায়ও এত বিষ, এত যন্ত্রণা থাকে। এর ঘা তো সখানেক ছুরিকোপের চেয়েও ধারালো। মেয়েটা কাঁপতে কাঁপতে পেছনে সরে যায়। দুর্বলের ন্যায় পিঠটা হেলে পড়ে দেওয়ালে। দৃষ্টি শক্ত, শূন্য। অথচ তার কানায় কানায় শোক, দুঃখ আর দুর্বলতা। এতটা নিরুপায় নিজেকে ওর কোনোদিন লাগেনি। এখন কিভাবে প্রমাণ করবে এসব? কিভাবে বোঝাবে সবাইকে? চুরি করতে গিয়ে পুলিশের ধাওয়া তুষি বহুবার খেয়েছে। কত মানুষের গালি শুনেছে অকথ্য ভাষার। কখনো এমন করে বুক ছিন্ন ভিন্ন হয়নি। কখনো গলার ভেতর সুনামি আসতে চায়নি। তাহলে আজ আজ এমন কেন হচ্ছে আল্লাহ? এই যন্ত্রণা আসলে কিসের? মেয়েটা দেওয়াল ঘেঁষে ধপ করে বসে পড়ল মেঝেয়। অয়ন এগোতে নিয়েও থামল। ব্যর্থ শ্বাস ছাড়ল ঠোঁট ফুলিয়ে। তুষি বিড়বিড় করে বলল, আমি চুরি করিনি। কিছু করিনি আমি। কিছু না। ইউসা ওনা তুলে ভেজা চোখ মুছল।
আইরিন ভেঞ্চি কেটে বলল, নাটক। জয়নব অতিষ্ঠ গলায় বললেন, আমার আর এসব ভালো লাগছে না। বড় বৌমা, আমাকে ঘরে দিয়ে এসো। আমি আর নিতে পারবো না এসব। তোমরা যা করার করো, আমি এখানে আর একদণ্ড থাকতে চাই না। আইরিন বলল, কেন নানু, ঘরে কেন যাবে? ভাইয়া এসে এই চোরের কি করে দেখবে না? তোমার হার, তুমি না থাকলে চলে। অন্যায়টা তো তোমার সাথেই হয়েছে। আজ আসুক ভাইয়া একবার। এমন শাস্তি দেবে, চোরটা হারে হারে বুঝবে পুলিশের বাড়িতে হাত সাফাইয়ের মজা কি। তুষি উদাস চোখে মেঝের দিকে চেয়ে রইল। একই রকম বিড়বিড় করল, আমি চুরি করিনি, কিছু করিনি আমি কিছু জানি না। ঠিক সেই সময় তার বা পাশে এক জোড়া বুট পরা পা এসে দাঁড়ালো। বক্ষপটে নিদারুণ উত্তালতায় তুষির বোধগম্য হলো তার প্রিয় কেউ এসেছে। হাওয়ায় ছুটে আসা পুরুষালী সুঘ্রাণ পেতেই নিষ্প্রভ চোখ তুলে চাইল সে। ইউনিফর্ম গায়ে জড়ানো ইয়াসিরকে দেখে নিরুত্তাপ তরুণী নিস্তেজ হলো আরো। এবার কি ঘটবে তুষি জানে। বাকি সবার মতো ইয়াসিরও ভুল বুঝবে হোক। অবশ্য বুঝবে নাই বা কেন। উঠতে বসতে প্রতি কথায় কথায় যে ওকে কখনো চোর ছাড়া সম্বোধন করেনি, তার কাছে এসব ভরসা আস্থা কিছু আশা করা যায়। যে ইউষা সারাক্ষণ ছাড় মতো ওর পাশে রইল, যে তনিমা এমন মায়ের মতো আদর করলো ওকে, তারা সবাই তো মুখ ঘুরিয়ে রেখেছে। সেখানে ইয়াসির ওকে বুঝবে এমন প্রত্যাশা করাও বোকামি। নিষ্ঠুর সত্যি হলো, এত বড় পৃথিবীতে তুষিকে বিশ্বাস করার কেউ নেই। গরিবদের কেউ কখনো বিশ্বাস করে। মেয়েটাকে এমন এলোমেলো বসে থাকতে দেখে ভ্রু গোছাল ইয়াসির। বাকিদের থমথমে বিরস মুখগুলোও দেখল একবার। রেহনুমা ফোন করে বলেছিলেন, তাড়াতাড়ি বাসায় আয়, খুব জরুরি। কেন, কি সেসব কিছু বলেননি? অস্থির চিত্তে সারাপথ বাড়ি শেষে মাত্রই পৌঁছালো সে। ইয়াসির আবার মাথা নত তুষির দিকে চাইল। এভাবে বসে আছে কেন মেয়েটা? তারপর নজরে পড়ল ইউষার টলমলে চোখ। কৌতূহল গাঢ় হলো এবার। প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ, কি হচ্ছে এখানে? তনিমা ফোঁস করে শ্বাস ফেললেন। চেহারার আমাবস্যা ঠেলে ট্যাটু করলেন না তবে। শওকত চুপ। কিন্তু আইরিন মুখ খুলল সবেগে। এই মেয়েটা নানুর সীতাহার চুরি করেছে, ভাইয়া। ওর ঘর থেকে সেই হার ছোট মামি বের করেছে। কি ছোট মামি, বলো? রেহনুমা সজোরে মাথা নাড়লেন। উত্তর, হ্যাঁ। ইয়াসির হতবাক, বিস্মিত। আকাশ থেকে মাটিতে পড়ার মতো করে চাইল তুষির পানে। মেয়েটার খোলা চুল এলোমেলো, পিঠসহ মুখখানাও ঢেকে গেছে তাতে। প্রচণ্ড রাগে ইয়াসিরের রক্ত টগবগিয়ে উঠল। এত কিছুর পরেও মেয়েটা শুধরালো না। জয়নব বললেন, দাদু ভাই, ওকে এই বাড়িতে তুমি এনেছিলে। আশায় ছিলাম একদিন তোমাদের মিলমিশ হবে। সেই মোতাবেক আমি, বড় বৌমা, দুজনেই যথেষ্ট স্নেহ করেছি ওকে। কিন্তু তুমি বলো, ও আজ যে কাজটা করলো এটা কি ঠিক হয়েছে? শত হলেও তোমাদের বিয়েটা মিথ্যে নয়। বাড়ির বউ হয়েই বাড়ির গয়না চুরি করলো। এত কিছুর পরে কি আমি কখনো মেয়েটাকে আমার নাতবউ হিসেবে মেনে নিতে পারবো? রেহনুমা বললেন, সার্থ, তোকে আমি আগেই বলেছিলাম মেয়ে ভালো নয়। তাও ওকে এনে শিক্ষা দেয়ার নাম করে বাড়িতে রেখে দিলি। কিন্তু কি হলো? স্কুলে ভর্তি করালি, পড়াশোনাও করাচ্ছিস। এসব কেমন শিক্ষা? আর কি লাভ হলো এতে? এসব মেয়েরা কি ভালো কিছু শেখার যোগ্য নাকি? জন্ম থেকে তৈরি হওয়া চোর ছ্যাচর কি কখনো ভালো মানুষ হতে পারে? দেখ বাবা, তোর সম্মানে আমরা এখনো ওকে কিছু করিনি। দয়া করে এবার একে বিদেয় কর। অনেক শিক্ষা দিয়েছিস, আর না। এই অশান্তি থেকে এবার মুক্তি দে আমাদের। বুকের সাথে দুহাত ভাঁজ করে বিজয়ী হাসল আইরিন। তার ভেতরটা উত্তেজনায় চলছে। তুষি বিদেয় হোক, শুধু একবার বিদেয় হোক। অথচ ইউষা ফুপিয়ে উঠল। চোখের থই থই জলটা বেড়ে এলো তুষিকে বের করে দেওয়ার কথা শুনে। কিন্তু কি করবে ও? ওর কথা তো কেউ শুনবেও না। তক্ষুনি বিরোধাভাস করে উঠল অয়ন। ছোট মা, এভাবে কেন বলছো? ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে বাড়ি থেকে বের করে দিতে হবে? রেহনুমা অবাক চোখে বললেন, তুই এখনো ওর হয়ে কথা বলছিস, অয়ন? হ্যাঁ বলছি। কারণ ভুল মানুষ মাত্রই হয়। তুষিও একটা ভুল করে ফেলেছে। ও যে পরিবেশে মানুষ হয়েছে, সেখানে থেকে এসে এসব দামি দামি জিনিস দেখলে এরকম একটু আধটু এলোমেলো যে কেউ হয়ে যাবে। তাই বলে বাড়ি থেকে বের করার তো কোনো কারণ দেখছি না। এই একটা অপরাধের জন্য ওর ভালোটা কেন ভুলে যাচ্ছ সবাই? বাবা যে আজ এখানে সুস্থভাবে বসে আছেন, এর জন্য তুষির অবদান কিন্তু কিছু কম নেই। এসবের জন্য হলেও ওকে একটা সুযোগ অন্তত দিতে পারি আমরা। আইরিন বলল, সুযোগ দিয়ে কি হবে ভাইয়া? ও শুধরে যাবে। কুকুরের লেজ কখনো সোজা হতে শুনেছ? ও চোর ছিল, চোরই থাকবে।
এসব থার্ড ক্লাসের ওপর এত আবেগ টাবেগ দেখিও না। ছোট মামি যা বলছেন তাই করা উচিত। তাই না ভাইয়া? শেষটুকু ইয়াসিরের দিক চেয়ে বলল সে। বুঝতে চাইল ওর অভিব্যক্তি। সে মানুষ খুব মেরে দাঁড়িয়ে, দুর্বোধ্য চেহারায়, ললাটের নীল শিরা ফুসছে, বক্ষপটে জোরালো শ্বাস। রাগ ক্ষোভের পুরোটা তুষির ওপর ঠিক করে দিতে মেয়েটার কোনোই টান মেরে দাঁড় করাল ইয়াসির। আতঙ্কে থরথর করে উঠল তুষি। ইয়াসির ক্রুদ্ধ। ক্ষুব্ধতায় কিছু বলতে যাবে, নজর পড়ল তুষির দুটো কাতো চোখে। অপমান আর কষ্টের ছুরিকাঘাতে প্রহৃততা। সিক্ত স্বরে সেই একই কথা মৃদু শব্দে আওড়াল। আমি চুরি করিনি। ইয়াসির থমকায়। নিভে যায় তার তপ্ত চোখ। ফেপে থাকা কপালে দুটো ভাঁজ বসে অচিরে। তুষি ফের ভেজা গলায় বলল, আমি জানি না গয়না আমার ঘরে কি করে এলো। আমি সত্যিই চুরি করিনি স্যার। ওপাশ থেকে তেতে উঠলেন রেহনুমা। নাটক বন্ধ করো মেয়ে, না হলে তোমাকে যে আমি কি করব নিজেই জানি না। তোমার বিছানার নিচ থেকে গয়না আমি নিজে বের করলাম, আর তুমি বলছো চুরি করনি। তুমি চুরি না করলে কি আমরা গিয়ে তোমার ঘরে গয়না রেখে দিয়ে এসেছি? আইরিন কটমটিয়ে বলল। মনে হয় আমার একটা থাপ্পড়ে ওর শিক্ষা হয়নি। আরেকটা খেতে চাইছে। ইয়াসির ফিরে চাইল তড়িৎ। চোখ ছোট করে বলল, তুমি ওর গায়ে হাত তুলেছ। আইরিনের কথায় তেজ। তো কি করব? আপনি জানেন ও আমাকে কি বলেছে? বলেছে যদি ওর ঘরে গয়না না পাওয়া যায় তাহলে নাকি মেরে আমার মুখ থেতলে দেবে। ওর কত বড় সাহস ভাবতে পারছেন? বস্তির একটা কীট। ও কি না আমাকে মারার কথা বলে? আমাকে? ইয়াসির ঠান্ডা চোখে চেয়ে রইল 2 সেকেন্ড। তারপর ফিরল তুষির দিকে। করুণ চেহারায় মাথা নুইয়ে নিল মেয়েটা। আচমকা শক্ত করে ধরা পেলব কনুইটা ছেড়ে দিল ইয়াসির। থুতনিতে হাত ঘষল বিক্ষিপ্তভাবে। আইরিনের ধৈর্য হারিয়ে যাচ্ছে। ইয়াসির চুপ কেন? উতলা হয়ে বলল, ভাইয়া, আপনি আর কি শোনার অপেক্ষা করছেন? সব তো আপনার সামনে পরিষ্কার হয়ে গেল। তাহলে এখন এই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন না। হিমশীতল নয়ন ঘুরিয়ে চাইল ইয়াসির। চোখের তীক্ষ্ণ ভাষায় পোক্ত চিবুক। উত্তর ছুড়ল সুস্থির। তুষি চুরি করেনি। তুরন্ত মাথা তুলল তুষি। অবিশ্বাস তার দৃষ্টিতে। মুখাইবে বিস্ময়। ঠোঁটজোড়া আপনি 2 প্রান্তে গিয়ে বসল, মূলতায় কেমন চাচিয়ে এলো কান। ঠিক শুনল ও। ইয়াসির ওকে বিশ্বাস করেছে, সত্যি করেছে। হুট করে মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে ওই পাওয়ার ভেতর খুশির চেয়েও বিস্ময় থাকে বেশি। তুষিরও বোধ হয় তাই হলো। ইয়াসিরের ওই এক ঘোষণায় বিহ্বলতায় পাথর হলো মেয়েটা। স্নিগ্ধ সিক্ত মুখখানায় জড়বুদ্ধিতার লম্বা একটা দাগ ছাপ ফেলল স্পষ্ট। মুড়ো বনে মানুষটার পানে চেয়ে রইল তুষি। এসব কি সত্যি না স্বপ্ন? ইয়াসির ওকে বিশ্বাস করেছে। যার সাথে ওর কোনো হৃদ্যতা নেই, না আছে বিশ্বাস অবিশ্বাসের ড্রাইভার, সেই মানুষ এক ঝলকে কি করে বুঝে গেল সত্যিটা? কি করে মেনে নিল ও চুরি করেনি? তুষির মতোই আশ্চর্য বাড়ির বাকিরাও। প্রত্যেকে হতবুদ্ধি বনে এক পল মুখ দেখলেন নিজেদের। রেহনুমা বললেন, করেনি মানে? তুই কি বলতে চাইছিস? ইয়াসির সোজাসাপটা বলল, যেটা বললাম, যেটা শুনলে সেটাই। রেহনুমা ফের কিছু বলবেন, হাত তুলে থামালো সে। রুর স্বরে বলল, সব কথা পরে হবে, আগে আমি জানতে চাই আইরিন তুষির গায়ে হাত তুলেছে কেন? উত্তরটা জয়নব দিলেন। তো কি করবে বলো দাদু ভাই? এই মেয়ে বয়সে ছোট হয়েও আইরিনকে মারার কথা বলে। তাও আবার এমন একটা কাজ করার পরেও। অন্যায় করলে শাস্তি দেবে না? ইয়াসিরের চয়াল কাঠিন্যের মাত্রা ছাড়াল এবার। পৃথিবীর সবটুকু প্রতাপ কণ্ঠে ঢেলে বলল, না, তুষি আমার স্ত্রী। আমার স্ত্রীকে যা বলতে হয়, যা করতে হয় আমি করব, আমি বলবো। আইরিন ওর গায়ে হাত তুলল কোন সাহসে? এই কথা কোনো কথা হয়তো ছিল না। ছিল বসার ঘরের বাতাসটাকেও থমকে দেয়া মুহূর্ত। পুরন্ত ঠোঁটজোড়া তুষি হা করে ফেলল। অবিশ্বাসের তোরে রক্তজবার ন্যায় অষ্টপুট কেঁপে উঠল অল্প। বিদীর্ণ মরুকে ছাপিয়ে এক সুপ্ত আঁচের ঘূর্ণিঝড় মাথা তুলল বুকে। নিভিন্ত দৃষ্টিদের এক করে চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এমন করে তো তুষির পাশে কেউ কখনো দাঁড়ায়নি। কেউ ভরসা দেয়নি ওকে। কেউ ওর হয়ে কোনোদিন কথা বলেনি। আচমকা মনে হলো অক্ষিকুট জ্বলছে। টলমল করতে করতে আস্তে ধীরে ঝাপসা হয়েছে ইয়াসিরের ফর্সা মুখ। তুষি চট করে চোখে হাত দিল। কার্নিশ গড়িয়ে 2 ফোঁটা নোনতা জল কপলে এসে পড়েছে। মেয়েটা হতবাক হয়। বুঝতে শেখার পর এই প্রথমবার চোখে পানি এলো ওর। আশ্চর্য। এতক্ষণ এতগুলো মানুষ ওকে যা নয় তাই বলেছে, ওর কষ্ট হলেও চোখে জল তো আসেনি। তুষি তো কখনো কাঁদে না। ও শক্ত, দুর্বার। তাহলে আজ কি হলো?
ইয়াসিরের স্ত্রী বলাতে কি এমন ছিল যে চোখ ভরে এসেছে। মেয়েটার ঘোর ভাঙল আইরিনের আওয়াজে। বিস্ময়বহ হয়ে বলছে, ভাইয়া আপনার কি মাথা ঠিক আছে? আপনি এই চোর মেয়েটাকে এখনো নিজের স্ত্রী বলছেন? ইয়াসিরের স্বর তরঙ্গের ন্যায় স্থির। জবাব দিল ভনিতাহীন, তোমার কানে কোনো সমস্যা আছে? শুনতে পাওনি কি বললাম? তুষি চুরি করেনি, ও চোর নয়। জয়নব ব্যর্থ শ্বাস ছাড়লেন। বললেন, দাদুভাই আমরা নিজের চোখে দেখেছি ছোট বৌমা ওর ঘর থেকেই হার পেয়েছে। সব সময় চোখের দেখা সত্যি হয় না। আমরা এমন অনেক কিছু দেখি যা ঘটেনি, আবার এমন অনেক কিছু দেখি না যা ঘটেছিল। অন্তত এসবের অভিজ্ঞতা আমার থেকে তোমাদের বেশি হওয়ার কথা নয়। আইরিন তেলেবেগুনে জ্বলে উঠল এবার। এটা কি নাটক হচ্ছে নাকি? যেখানে ওর বিছানার নিচ থেকে মামি নিজ হাতে হাঁটা বের করে আনলেন, সেখানে আপনি এসে দুম করে বলে দিলেন ও চুরি করেনি। আপনি তো বাড়িতে ছিলেন না ভাইয়া। আমরা ছিলাম, আমরা দেখেছি। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? তাহলে তো ছোট মামিকেও আপনি অবিশ্বাস করছেন ভাইয়া। রেহনুমা মুখ কালো করে বললেন, তুই সত্যি আমাকে অবিশ্বাস করছিস স্বার্থ? বেশ কর, কিন্তু তোর মা, তোর ভাইজান, এরা সবাই তো এখানেই ছিল। এদের অন্তত জিজ্ঞেস করে দেখ আমরা মিথ্যে বলছি কিনা। আমার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার নেই ছোট মা। আমি যখন বললাম তুষি চোর নয়, তখন ওকে চোর বানাবে কার ক্ষমতা? শওকত ত্যক্তবিরক্ত হলেন, ক্লান্ত কণ্ঠে বললেন, তনিমা, আমি ঘরে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না এসব। ভদ্রলোক উঠতে নিলেই বাদ সাধ হইয়াছে। কড়া কণ্ঠে বলল, না। থামলেন শওকত। প্রশ্ন ছুড়লেন সহসা, না মানে? ইয়াসির কাঁধ উচাল, না মানে না। এতক্ষণ তো আপনি এখানেই ছিলেন। সব কথা যখন আপনার সামনেই হয়েছে, তুষির ওপর চোরের দায়ও যখন আপনার সামনেই পড়েছে, তখন বাকিটাও আপনার সামনেই হবে। বসুন। শওকত তাজ্জব চোখে বললেন, বসুন। তুমি কি আমাকে আদেশ করছো? কাঠখোট্টা উত্তর দিল সে, না, তবে অনুরোধও করছি না। একজন পুলিশ অফিসার তদন্ত করতে হেলে যেভাবে কথা বলে সেভাবেই বলছি। না হলে আপনার সাথে কথা বলার রুচি তো আমার কোনোদিন ছিল না। শওকত চেঁচিয়ে উঠলেন, স্বার্থ? তনিমা মৃদু কণ্ঠে বললেন, আহ স্বার্থ? তোর বাবা অসুস্থ। ইয়াসির আরেকদিক চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। কণ্ঠস্বর নরম হলো একটু। ওনাকে বসতে বলো মা। কিছু কথা বাকি এখনো। তনিমা স্বামীর দিকে চাইলেন। চোখ মাথা নেড়ে অনুনয়ে বোঝালেন বসতে। হার মেনে বসলেন শওকত। কিন্তু সবেতে অতিথু লাগছে তার। একে তুষির থেকে এই অপ্রত্যাশিত আঘাত, অন্যদিকে আবার ইয়াসিরের কথার ঘা। একটা মানুষ আর কত নিতে পারে? ইয়াসির এসে সিঙ্গেল সোফাটায় পায়ের ওপর পা তুলে বসল। এক হাত হাতলে রেখে অন্য হাতে কপাল ঘষতে ঘষতে সুথাল। হার কোথায় পেয়েছ ছোট মা? প্রত্যেকের প্রশ্নবিদ্ধ চাউনি তার গোর মুখে আটকে। রেহনুমার সাথে সাথে বললেন, তোষকের নিচে। আইরিন লাফিয়ে বলল, এবার আপনিই বলুন, চুরি না করলে হারটা ওখানে কি করে গেল? হারের তো আর হাত পা নেই। ইয়াসির সেই প্রশ্নের জবাব দিল না। এমন ভান করল যেন শুনতেই পায়নি। সোজাসুজি জয়নবকে বলল, তুমি হঠাৎ তোমার হারের খোঁজ করছিলে কেন? প্রৌরা একটু নড়েচড়ে উঠলেন। আমি মানে, আইরিন গয়না দেখতে এসেছিল। ওকে দেখাতে গিয়েই খেয়াল পড়ল হারটা নেই। কিন্তু কেন দাদুভাই? এবারেও উত্তর দেয়নি ছেলেটা। ঘাড় বাঁকা করে আইরিনের দিকে চাইল সে, সরু চোখে বলল, এই সকালবেলা তোমার গয়না দেখতে ইচ্ছে হওয়ার কারণ? আইরিনের উত্তর তৈরি। ফটাফট বলল, কাল তো মাম্মা আসছেন। এলেই আমাকে বাড়ি নিয়ে যাবে। এতদিন নানু কতবার ডেকেছিল গয়না দেখানোর জন্য, আমিই চাইনি। তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখে চাই। আবার কবে আসা হয় না হয়। কেন? এখন বুঝি দেখতে যাওয়াটাও আমার দোষ হয়ে গেল? কি নানু, কিছু বলছো না যে? জয়নব বললেন, আহা দাদুভাই তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? অয়ন মন দিয়ে ইয়াসিরের চেহারাটা দেখল। এখনো কবজিতে মাথা নুয়ে কপালে আঙুল জ্বলছে সে। সন্দেহ হলো ওর। 2 কদম এগিয়ে এসে বলল, কি হয়েছে বলো তো ভাইয়া? তুমি কি কোনো ক্লু? মাঝপথেই হাত তুলল ইয়াসির। লেট মি ফিনিশ অয়ন। ছেলেটা থামল। ইয়াসির প্রশ্ন ছুড়ল দ্বিতীয় দফায়, যখন হারের খোঁজ পড়েছে তুষি কোথায় ছিল? তনিমা বললেন, এখানেই। তোর বাবার জন্য চা পাঠিয়েছিলাম। রেহনুমা খেই হারালেন ধৈর্যের। রুক্ষ গলায় বললেন, এখন এসব শুনে কি হবে স্বার্থ? এ বাড়িতে কার এরকম হাত সাফাইয়ের অভ্যেস আছে আমাকে একটু বল। ও যে চোর সেটা তো মিথ্যে নয়। সবাই জানে এ কথা।
তাহলে চোর চুরি করবে সেটাই কি স্বাভাবিক নয়? এখানে তোর এত তদন্তের কি আছে? ইয়াসিরের ঠোঁটে ফিচেল হাসি। বলল, সামান্য কটা প্রশ্নকে তুমি তদন্ত বলছো ছোট মা? যেখানে আমি নিশ্চিত হয়ে বলে দিলাম তুষি চুরি করেনি, সেখানে তো তদন্তের কোনো প্রশ্নই আসছে না, তাই নাকি? তাও চুরি না করলে বিছানার নিচে হার কি করে গেল? কে রেখেছে বল আমায়, কে রেখেছে? ইয়াসির বুক টানটান করে বলল, আমি। একটা বড়সড় বোম যেন ঠিক বসার ঘরের মাঝ বরাবর ছুঁড়ে ফেলল কেউ। বিস্ফোরণের বিকট শব্দটা নীরবে ছড়িয়ে পড়ল বাতাসে। ফের চমকে উঠল তুষি। শওকত বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তনিমার কণ্ঠে আর্তনাদ। কি কি বলছিস কি তুই? তুষির ঠোঁট নরল জ্বরের ন্যায়। আপনি রেখেছিলেন? কিন্তু কেন? ইয়াসিরের স্পষ্ট স্বীকারোক্তি। তোমাকে পরীক্ষা করতে। দেখছিলাম চোর স্বভাব থেকে তুমি কতটা সুর ধরেছ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু এই সামান্য কারণ নিয়ে বাড়িতে এত হাঙ্গামা হবে সেটাকে জানত? শওকত চটে বললেন, সামান্য কারণ? এটাকে তোমার সামান্য কারণ মনে হচ্ছে? এই একটা ঘটনাকে কেন্দ্র করে মেয়েটাকে এতক্ষণ যা নয় তাই বলেছি আমরা, সেখানে তুমি এত স্বাভাবিকভাবে এসব বলছো কোন মুখে? অয়নেরও মেজাজ বিগড়ে গেল। দাঁত মুখ খিচে চোখ সূচক শব্দ করল সে। বলেই ফেলল রেগেমেগে, এটা তুমি ঠিক করনি ভাইয়া। বাড়ির সবাই, ইভেন আমিও ভেবে নিয়েছিলাম চুরিটা তুষি করেছে। অথচ যেখানে ও কিছু জানেই না সেখানে এতটা অপমান কি ওর প্রাপ্য ছিল? ওকে পরীক্ষা করার নিশ্চয়ই আরো অন্য উপায় আছে। ইয়াসির চুপ করে রইল। তার ভাবমূর্তি এমন, যেন গায়ে লাগছে না কিছু। রেহনুমার চোটপাট শেষ। এমন মারাত্মক একটা ভুল করাই জিভে আর কথা নেই। কিছুক্ষণ হতবিহ্বল চেয়ে রইলেন তিনি। থেমে থেমে ঠোঁট জোড়া নাড়লেন। তুই কি সত্যি বলছিস সার্থ? হারটা সত্যি তুই ওখানে রেখেছিলি? তার জবাবের আগেই সবার মধ্য হতে চেঁচিয়ে উঠল আইরিন। না, মিথ্যে কথা। ভাইয়া মিথ্যে বলছেন মামি। ওই হার উনি রাখেননি। ইয়াসির ওর দিকে ফিরল না। চোখের খাজে স্বচ্ছ এক কৌতুক নিয়ে ওপরের পাটা নাড়তে নাড়তে বলল, তাই নাকি? তা তোমাকে কে বলল? আমি জানি আপনি মিথ্যে বলছেন। এই বস্তির মেয়েটাকে বাঁচাতে চাইছেন তাই না? মিথ্যে বলে কোনো লাভ হবে না ভাইয়া। তুষি চুরি করেছে, আর চুরির শাস্তি ওকে পেতেই হবে। আপনি না সৎ পুলিশ অফিসার বলেন নিজেকে, তাহলে এই চোরটাকে সাপোর্ট করছেন কেন? ইয়াসির ভ্রু গোছাল। তুমি এত শিওর কি করে আইরিন? এ যাত্রায় নিভে গেল মেয়েটা। আচমকা উঠে দাঁড়ালো ইয়াসির। ওকে নিজের দিকে হেগোতে দেখেই একটু গুটিয়ে এলো আইরিন। ঠিক মুখোমুখি এসে থামল ইয়াসির। খুব নম্রতার মাঝেও কেমন দগদগ করল কণ্ঠস্বর। বলো আইরিন, তোমার এই আত্মবিশ্বাস, এই নিশ্চয়তার কারণ কি? কিভাবেই বা বুঝলে হার আমি রাখিনি? তুষি একবার আইরিনকে দেখছে, একবার ওকে। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাকিদেরও একই দশা। ইয়াসিরের দুর্বোধ্য মতিগতি ঠাউর করার জন্যই। কিন্তু আইরিন, ওর গলায় এত জোর কিসের? মেয়েটার কপালে ঘামের কণা জমেছে। হাত তুলে একবার নাকমুখের ফ্যাচফ্যাচে ভাবটা মুছল। থেমে থেমে বলল, আমি আমি জানি কে কেমন। তাই এত নিশ্চিত। তুষি চুরি না করলে এত শক্ত হয়ে আছে কি করে বলুন? অন্য কেউ হলে নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত। অথচ ওর চোখে এক ফোঁটা পানিও নেই। ইয়াসির ভ্রু নাচাল। ব্যাস, এইটুকু। এতটুকু কারণেই তুমি এত জোর দিয়ে বললে চুরি তুষি করেছে? আইরিনের সব গুলিয়ে যাচ্ছে। ইয়াসিরের চাউনি বাজপাখির মতো, যেন শুধু তাকিয়েই পেটের নারীর প্যাচ খুলতে পারবে। আইরিন শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভেজাল একবার। বলল, দেখুন ভাইয়া, আমি জানি তুষির ওপরে আপনার সিম্প্যাথি আছে। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি ওর সব অন্যায়কে সাপোর্ট করবেন। আমি বলছি শুনুন, ওই হার তুষি নানুর ঘর থেকে নিয়েছে। ইয়াসিরের ফিচেল জ্বলন্ত চাউনিটা পাল্টে গেল আচমকা। তুষারের ন্যায় শীতল স্বরে বলল, আমি তো বললাম হার আমি রেখেছি। আইরিন এবারেও মানল না। জবাব ছুড়ল সহসা, না, আপনি রাখেননি। মিথ্যে বলছেন আপনি। আমি রেখেছি আইরিন। না, আপনি রাখেননি। আমি রেখেছি। মুহূর্তেই একটা তর্কের ঝড় উঠল। ইয়াসিরকে খণ্ডাতে একের পর এক বাক্য ছুটছে আইরিন। কথায় তার অদম্য জেদ। আমি তো বললাম আপনি মিথ্যে বলছেন। ইয়াসিরের স্বর লঘু। ক্রমে আরো শক্ত হচ্ছে তা। হার আমি রেখেছি। আপনি রাখেননি। ইয়াসির চেঁচিয়ে উঠল হঠাৎই। আমি তো বললাম আমি রেখেছি। আইরিন মিয়ে গেল না। পাল্টা চেঁচিয়ে বলল, মিথ্যে কথা। আপনি রাখেননি। ওই হার আমি রেখেছি। ব্যাস, মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল ঘরদোর।
উপস্থিত প্রত্যেকে আকাশ ফেটে মাটিতে আছড়ে পড়ল। একচোট হতভম্বতায় দুলে উঠল তুষি। অথচ হেসে ফেলল ইয়াসির। ঘাড় নেড়ে বলল, গুড, এটাই শুনতে চেয়েছিলাম। আইরিনের হুঁশ ফিরল। মাথায় এলো উত্তেজনায় মুখ ফসকে কি বলে বসেছে। রেহনুমা স্তম্ভিত আওড়ালেন, আইরিন, এর মানে এসব তোমার কাজ? তুষি তার মানে সত্যি কিছু করেনি। আইরিনের মুখ চোখ ফ্যাকাশে, আতঙ্কে কাঁপছে সারা শরীর। অগোছাল চিত্তে মেঝেতে চোখের পাতা এলোমেলো ফেলল সে। তখনই ইয়াসির চুকে এলো একটু। খসখসে শক্ত স্বরে বলল, কার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আইরিন। নিজেকে চালাক ভাবছিলে ভাবতে, কিন্তু বাকি সবাইকে বোকা ভেবেছ, এটাই তোমার সবথেকে বড় মূর্খামি হয়ে গেল। তারপর একপেশে হাসল সে, কথার মাঝে পৈশাচিক আনন্দ। আমি চাইলে ফরেন্সিক ল্যাব থেকে লোক ডাকতে পারতাম। হাড়ের ওপর আঙুলের ছাপ মেলালেই আসল চোর বের হয়ে আসত। কিন্তু কি জানো তো, অপরাধীর নিজের মুখ থেকে স্বীকার করানোর মধ্যে যে আনন্দ, সেটা আর অন্য কিছুতে নেই। আইরিনের কপালের ঘাম গলায় গিয়ে নামছে। স্রোতের মতো কলকলে সেই বেগ। নিজের হয়ে সাফাই দেবে কি, চিন্তায় অস্থিরতায় শব্দভাণ্ডার শূন্য তার। আচমকা কনুই টেনে ওকে নিজের দিকে ফেরালেন জয়নব। মেয়েটা ভালো করে চাইতেও পারল না, সপাটে এক চড় মারলেন গালে। রুগ্ন হাতের প্রহারেও আইরিন পড়তে নেয়। ইয়াসির সামনেই ছিল, অথচ ধরল না ওকে। আলগোছে সরে যেতেই সোজা রেহনুমার গায়ের ওপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল আইরিন। মিন্টু চোখ কপালে তুলে বলল, হওয়াটা সব দাদুর হাতে এত জোর? ইউসা বিড়বিড় করল দাঁত পিষে, একদম ঠিক হয়েছে। বয়সে বড় না হলে আমিও একটা দিতাম। গাল চেপে হুহু করে কেঁদে উঠল আইরিন। জীবনে এই প্রথম মার খেলছে। রেহনুমা দিগ্ভ্রান্তের ন্যায় ওকে আকরে ধরে বললেন, এত বড় মেয়ের গায়ে হাত তুললেন আম্মা। জয়নব রাগে থরথর করে উঠলেন, তুমি চুপ করো। আমার ভাবতেও ঘেন্না করছে ওই সৈয়দ বংশের নাতনি। ছি ছি। নিজে গয়না রেখে এসে নিজেই একটা নির্দোষ মেয়ের ওপর দোষ চাপিয়ে দিচ্ছিল। এত নিচে তুই কবে নেমেছিস আইরিন? এই শিক্ষা পেয়েছিস তোর বাবা মায়ের থেকে। বৃদ্ধার দাঁড়িয়ে থাকার শক্তি নড়বে। তনিমা ছুটে এসে আগলে ধরলেন ওনাকে। রেহনুমা বললেন, আম্মা, আম্মা আপনি শান্ত হন। বাচ্চা মানুষ, না বুঝে করে ফেলেছে হয়তো। আপনি একটু ঠান্ডা করুন মাথাটা। অয়ন দুই ভ্রু তুলে বলল, বাচ্চা? সিরিয়াসলি ছোট মা, যে কাজের জন্য এতক্ষণ তুষিকে তুমি যা নয় তাই শোনাচ্ছিলে, সেই একই ব্যাপার আইরিনের জন্য বাচ্চামো হয়ে গেল। ইটস অল অ্যাবাউট নেপোটিজম, তাই না? আইরিন আমাদের বাড়ির মেয়ে, তাই ওর অন্যায়টা বাচ্চামো। আর তুষি তোমার চোখের রাস্তার মেয়ে, তাই ও চোর। বাহ, দারুণ। রেহনুমার সংকীর্ণ আদল আরো ছোট হয়ে গেল। উত্তর নেই, মাথা নুয়ে নিলেন আস্তে। তনিমা রেগে রেগে বললেন, এটা তুই কেন করলি আইরিন? এর আগে একবার ওয়াশরুমে সাবান ঘষে রেখে এলি, তাতে পিছলে পড়ে প্রায় মাসখানেক মেয়েটা পা নিয়ে ভুগল। সেই কথা আমি কাউকে বলিনি, কিন্তু আজ আবার হার রেখে এসেছিস ওর ঘরে। তুষি তো তোকে কখনো একটা বাজে কোথাও বলেনি, তাহলে শুধু শুধু ওই মেয়েটার পেছনে লেগে কি মজা পাস তুই? আইরিন কাঁদছে, চোখের পানি নাকের পানি সব মিলেমিশে একাকার। এভাবে নিজের জালে নিজেই ফেসে যাবে যদি জানতো আগে। শওকত অবাক হয়ে বললেন, কি? তুষির পাওয়ার জন্য ভেঙেছিল? ইউসা বলল, তুষি তোমার চক্ষুশুল তাই না আপু? যাতে সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে সেজন্যই এসব করেছ। ছি, কত খারাপ হলে একটা মানুষ এরকম করতে পারে। তোমাকে নিজের কাজিন ভাবতেও তো লজ্জা করছে আমার। আইরিন ফুঁসে উঠল মৃদু স্বরে। ইউসা, পাল্টা তেতে ওঠে সেও। চোখ পাকাচ্ছ কাকে? আমি তোমাকে ভয় পাই নাকি? তুমি আর তোমার মন যে কতটা বিকৃত, সে তো সবার কাছে প্রমাণ হয়ে গেছে। শুধু শুধু সবাই মিলে এতক্ষণ তুষিটাকে যাতা শোনাচ্ছিল। আর আমার আম্মু, সে তো এক কাঠি ওপরে। যে যা বলে তাই শোনে। একবারে তুষির জন্ম পরিচয় নিয়েও বলে ফেলেছে আজকে। অথচ যে সত্যিকার খারাপ, তাকে কেমন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো। আমার মাঝে কেন বড় মা হলো না? রেহনুমা হতবুদ্ধি হয়ে বললেন, ইউসা, এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? মেয়েটা উত্তর করল না। অভিমানের টলটলে চোখ নিয়ে মুখ ঘুরিয়ে রাখল। আইরিনের ক্ষুব্ধ নজর পড়ল তুষির দিকে। কেমন হা করে মেয়েটা শুধু ইয়াসিরকেই দেখছে। ওই চাউনি, ওই তাকানোর মানে আইরিন বোঝে। ফুটন্ত জল গায়ে পড়ার মতো অনুভূতিতে খেপে গেল সে। দিককাল ভুলে হুমকি ছুড়ল অমনি, সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে দেখে খুব মজা পাচ্ছ তাই না? তোমাকে আমি দেখে নেব তুষি। আমি। তার কথার মাঝেই গর্জে উঠলেন শওকত।
আইরিন। মেয়েটা কেঁপে ওঠে। তুষির দিকে তাক করা আঙুলটা ভেঙে আসে নিচে। শওকত রাগে একশেষ হয়ে বললেন, বেয়াদব মেয়ে, অন্যায় করে আবার বড় গলায় কথা বলা হচ্ছে। এক থাপ্পড়ে তোমার সব দাঁত আমি ফেলে দেব। আসুক তোমার মা, তুষিকে ঘাট ধরে বের করার কথা বলছিলে না? এবার তোমার মাকে বলবো তোমাকে কান ধরে এ বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে। লজ্জায় অপমানে জর্জরিত আইরিনের মাটিতে মিশে যাওয়ার দশা হলো। শওকত ধমকে বললেন, যাও ঘরে যাও। আর এক মুহূর্তও তোমাকে চোখের সামনে দেখতে চাই না আমি। আইরিন সত্যিই আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটতে নিল ঝড়ের বেগে। সহসা নির্দেশ ছুড়ল ইয়াসের, দাঁড়াও। মেয়েটা থামল। সকলের উৎসুক চাউনির সাথে নিজেও ঘুরে চাইল পেছনে। ইয়াসির ফের তার জায়গায় গিয়ে বসেছে। নিরেট আওয়াজ স্বাভাবিক খুব সুস্থির বলল, তুষির গায়ে হাত তুলেছিলেন না তুমি? এবার ক্ষমা চাও ওর কাছে। আইরিন বিমূঢ় বনে বলল, তুষির কাছে ক্ষমা চাইব আমি? অয়ন বলল, হ্যাঁ চাইবি। তুই বড্ড বাড়াবাড়ি করেছিস আইরিন। আমরা সবাই থাকা সত্ত্বেও ওর গায়ে হাত তুলতে তোকে কে বলেছিল? যা সরি বল। ইয়াসির কপাল কুঁচকে বলল, হোয়াট সরি অয়ন? এটা ফ্রেন্ড সার্কেলের টিপিক্যাল ভুল বোঝাবুঝি হয়নি যে একটা শরীরে সব মিটে যাবে। আইরিন, তুষির পা ধরে ক্ষমা চাও। মেয়েটার মাথায় বাজ পড়ল। তুষির জিভ বেরিয়ে এলো এক হাত। এই রে, একদম পা ধরে। আইরিন কিংকর্তব্য বিমূঢ় বনে বলল, আমি ওই বস্তির মেয়ের পা ধরে ক্ষমা চাইব? আমি? ইয়াসির দাঁত খিচে বলল, জাস্ট শাট আপ আইরিন। ও বস্তিতে বড় হলেও মানুষকে ততটা সম্মান করতে জানে যতটা একটা ভদ্রঘরের সন্তান হয়েও তুমি শিখতে পারোনি। এত কথা বলতে ভালো লাগছে না। যা বললাম করো। আইরিন জায়গা ছেড়ে নড়ল না। ওই দাঁড়িয়ে থাকায় ভীষণ জেদ। তুরন্ত দুম করে উঠে দাঁড়ালো ইয়াসের। সেই তোরে পেছনের দিকে পড়ে গেল সোফাটাও। হুঙ্কার ছুড়ল স্থূল স্বরে, আই সেইড অ্যাপোলোজাইজ টু হার। সিংহের ন্যায় গর্জনে পিলে শুদ্ধ চমকে ওঠে তরুণীরা। দুটো লাল চোখ দেখে মুখখানা সাদা হয়ে যায়। পরপর জলে ভেজা দৃষ্টি নিয়ে শওকতকে ডাকল সে। মামা। ভদ্রলোক নিরুত্তর। যতটা অবজ্ঞা নিয়ে তুষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ততোধিক ঘৃণায় চোখ জোড়া সরিয়ে নিলেন এবারেও। প্রত্যেকে নিশ্চুপ। যেন মৌনতায় সকলেই একমত তারা। এমনকি চামড়ার ঝুলে পড়া জয়নবের বৃদ্ধ চিবুকও কেমন শক্ত হয়ে বসেছে। আইরিনের বুক ভেঙে এলো দুঃখে। বুঝে নিল তার কাছে আর কোনো উপায় নেই। ইয়াসির যখন বলেছে ক্ষমা চাইতে হবেই। ধীর পায়ে এসে তুষির সামনে দাঁড়ালো সে। অথচ অবস্থা দুরূহ তুষির। বিচলিত চোখে বারবার দেখছে সবাইকে। ও কি করবে বুঝতে পারছে না। আইরিন সিক্ত নয়নে ঠিক ওর মুখের দিকে চাইল। অক্ষিকুটের আনাচে কানাচে আগুনের ফুলকি ছুটে এলো সবেগে। যার সবটুকু উষ্ণতা তুষির ওপর ঢেলে দিতে ভেতরটা রোষে চেঁচিয়ে বলল, এই অপমান আমি কোনোদিন ভুলব না তুষি। কোনোদিন না। ও নিচু হতে গেলেই দুবাহু ধরে ফেলল তুষি। ক্ষমা চাইতে হবে না। যাও তুমি, যাও। ইয়াসির ধমকে উঠল কর্কশ কণ্ঠে। চুপ করে দাঁড়াও। তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি। তুষি মিলিয়ে এলো। আচ্ছা বিপাকে পড়েছে সে। আইরিন বয়সে ওর বড়। এত পড়াশোনা জানা, ভালো ঘরের মেয়েটা ওর মতো মানুষের পাছ হবে। কিন্তু ইয়াসিরের কাঠস্বরের বিপরীতে উচ্চবাচ্য করতে পারল না। আইরিন দুই হাঁটু গেড়ে মেঝেতে বসল। এক হাত বাড়িয়ে পা ধরতেই আরো শক্ত হয়ে গেল তুষি। মুঠোতে খামচে ধরল খামিজ। আইরিন কটমট করে বলল, সরি। ইয়াসিরের কণ্ঠে অসন্তোষ। বাংলা জানো না? বাংলায় বলো। আইরিন চোখ বুজে দম নিল। অনিচ্ছায় অনীহায় থেমে থেমে বলল, আমাকে মাফ করে দাও। কথা শেষ হতেই তুষি পিছিয়ে গেল দুপা। ব্যগ্র হয়ে বলল, দিয়েছি দিয়েছি। ওঠো প্লিজ। ইয়াসির সদর্পে বলল, এরপর থেকে কাউকে অসম্মান করার আগে আজকে নিজের এই অসম্মানটা মনে রেখ আইরিন। কুকুরের লেজ না হলে আই থিঙ্ক তুমি ঠিক শুধরে যাবে। আইরিনের চোখে আগুন। দাঁতে দাঁত চেপে গিলে নিল সবটা। তারপর আস্তে ধীরে উঠে ঘরের পথ ধরল। শওকত আক্ষেপ করে বললেন, কত বড় ভুল হয়ে গেল। না জেনে বুঝে তুষি কত ছোট বড় ক। ইয়াসিরের পুরোটা শোনার ধৈর্য নেই। কথার মাঝেই সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। তক্ষুনি ওপাশ থেকে বিদ্যুতের মতো ছুটে এলো ইউষা। দুহাতে তুষিকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তার আর্দ্র স্বরেও প্রফুল্লতা মিশে। আমি জানতাম তুষি, তুমি আমার কথা ফেলবে না, আমি জানতাম। তুষি সেসব শুনল কি না কে জানে। তার মূল ন্যায় নয়নতারা ইয়াসিরের প্রস্থানপথে আটকে। বুট পরে ওই প্রতিটি কদমের সাথে বুকের গতি কেমন করে বেড়ে এলো হঠাৎ। তুষি টের পেল হৃদয়ের এই তাল হারানো।
ধুকপুক ধুকপুক করে তাদের নেচে ওঠার শব্দে খোয়ানো বহুদূর। হ্যাঁ কাঁপছে, আজ বুক কাঁপছে তুষের। সেই সাথে বেহালার এক সুর এসে কানের কাছে বলছে, বাতাসে গুনগুন, এসেছে ফাল্গুন, বোঝেনি তোমার শুধু ছয় এত যে আগুন। চলবে।